ওকে, আচ্ছা আরেকটা কথা বলে নিই লেসন 3 শুরু করার আগে, যে অনেকে ভেরি গুড, থ্যাংক ইউ। একসময় আমাকে রিমাইন্ডার দিয়েছেন রেকর্ডার্স মানে স্টার্ট করার জন্য, দ্যাটস ভেরি গুড। মানে আপনারা মানে পুরো ক্লাসটা ঘুমান না, কিছু অংশ শুনেন, এটা তাই প্রমাণ করে। আচ্ছা, তো এখন যেটা বলতে চাচ্ছি যে কোয়েশ্চেন ডিসকাশন, রাইট? সো আমি একটা জিনিস চিন্তা করছি, মানে আই উইল স্টার্ট এ সেপারেট সেশন, মানে এটা আরেকটা নিউ একটা সেশন শুরু করব, এটা ফর অল, সবার জন্যই, যে হচ্ছে জাস্ট ফর কিউ অ্যান্ড এ, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ডিসকাশন। হ্যাঁ, কারণ তখন হবে কি, মানে মোর আপনাদের মোর ইন্টিগ্রেটেড, মানে আপনাদের জন্য যারা আমার কাছে পড়ছেন তাদের জন্য মোর ইন্টিগ্রেশন হবে, আর যারা হয়তো বাইরে থেকে জয়েন করলো। তো আপনাদের জন্য কোনো নো ফিজ, আপনারা সেটাতে এমনি অ্যাটেন্ড করতে পারবেন। বাইরে থেকে যদি কেউ অ্যাটেন্ড করতে চায় দেন দেয়ার উইল বি ফিজ ফর দ্যাম। ঠিক আছে, তো আমার প্ল্যান হচ্ছে নেক্সট মান্থ থেকে শুরু করা। এখন আমি জানি না আসলে নেক্সট মান্থে একটা ইন্টারভিউ আছে আমার, আরো যদি পেয়ে যাই তখন হচ্ছে কিছুটা ইন্টারাপশন হবে, ইন্টারাপশন হলে অবশ্যই আমি জানিয়ে দিব। তো সেক্ষেত্রে কোন সময়টা করলে ভালো হয়, হ্যাঁ সেটা আপনারা একটু আমাকে জানাবেন। এটা কি সকালে করলে ভালো হবে, লাইক আমাদের সকালে, বা আপনাদের 1 ঘন্টা, বেশি না, 1 ঘন্টার একটা ডিসকাশন হবে, ধরেন 2টা বা 3টা প্রশ্ন আমরা ডিসকাস করব। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে আমার প্ল্যানটা হচ্ছে এনবিএমই এবং ইওয়ার্ল্ড, ক্যাপলান, কিউ ব্যাংক, এগুলো সবগুলো ঘেটে টেটে একটা 2টা 3টা প্রশ্ন ক্রিয়েট করা নিজের থেকে। ঠিক আছে, মানে হুবহু তুলে না দিয়ে কিছুটা মডিফাই করে ক্রিয়েট করা। আমি মাঝখানে করতাম এই জিনিসটা, যেমন আপনি যদি আমার ইওয়ার্ল্ড চ্যানেল বলতেছি, ইউটিউব চ্যানেলে যদি যান তখন দেখবেন কয়েকটা প্রশ্ন আছে সেখানে ডিসকাস করেছি। হ্যাঁ, তারপর আবার আমার ফেসবুক পেজে বেশ কয়েকটা লাইভ আছে, দেখতে পারবেন। তারপর আবার একটা সময় ছিল, লাইক লাস্ট ইয়ার প্রবাবলি, আমি হচ্ছে খুব অ্যাক্টিভ ছিলাম তখন ফেসবুক পেজটা নিয়ে, বুঝছেন? তো তখন প্রায় টানা 17 দিন বা 18 দিন আমি প্রশ্ন ক্রিয়েট করে পোস্ট করতাম। ঠিক আছে, তো আপনার একটা হ্যাশট্যাগ আছে, ইউএসএমএলই ডেইলি গোলস বা সামথিং একটা হ্যাশট্যাগ ছিল, আমি আজকে আবার শেয়ার দিয়ে দিব হ্যাশট্যাগটা। তো ওটাতে ক্লিক করলে ইউ উইল গেট অল দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে, প্রায় 17-18টার মতো প্রশ্ন আমি ক্রিয়েট করেছিলাম এবং শেয়ার করেছিলাম। তখন দেখতাম, মানে ক্রিয়েট করলে দেখলাম যে আমার পেজের লাইক মানে প্রতিদিন 100-200 করে বাড়তো, বুঝছেন? কারণ যখন মানুষ উপকার পাবে তখনই আসলে এগুলা মোর, মানে কি বলবো, প্রচারণাটা বেশি হয়। তো সেই প্রশ্নগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। সেই জিনিসটাই আর কি, ওই প্র্যাকটিসটা আবার শুরু করতে চাচ্ছি, যে প্রশ্ন নিয়ে চিন্তা করা এবং একটা ক্রিটিক্যাল একটা প্রশ্ন থ্রো করা আপনাদের জন্য। সো যখন আপনারা ওটা নিয়ে চিন্তা করবেন, কারণ আমি আপনাদেরকে বলেছি বারবার যে থিঙ্কিং প্রসেস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর নলেজ। ঠিক আছে, আপনার হয়তো অনেক জ্ঞান আছে, হ্যাঁ আপনি জ্ঞানের সাগরে ভাসতেছেন, কিন্তু ওই থিঙ্কিং প্রসেসটা যখন ডেভেলপ হয়ে যাবে, ইউ ক্যান অ্যাপ্লাই দোজ নলেজেস। হ্যাঁ, সো থিঙ্কিং প্রসেসটা গ্রো করার জন্য এই নিউ সেশনটা শুরু করব। যেমন ডক্টর রুবায়াত সেদিন বলছিলেন যে কিছু প্রশ্ন ডিসকাস করলে ভালো হয়। তো সেটার থেকেই আসলে মোটামুটি চিন্তাটা শুরু হলো, যে মানে একটা প্রশ্নর একটা আলাদা যদি সেশন নিতে পারি 1 ঘন্টার। আপনারা জানাবেন যে মানে কোন সময়টা মোর প্রেফারেবল, সেভাবে আমি একটা টাইমিং দেওয়া শুরু করবো। ইদার আমাদের সেশন আগেই করতে হবে, লাইক আমাদের সেশন তো শুরু হয় 8টা থেকে, এর আগেই করতে হবে। আবার যারা বাংলাদেশ থেকে জয়েন করবেন তখন আবার একটু ঝামেলা হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা সকালে করতে পারি। সকালে করলে আবার আমার ধরেন 9টার বের হয়ে যেতে হয় ঘর থেকে, তো 9টার আগে করতে হবে। সো লাইক 7 to 8 AM এরকম সময় হতে পারে। ঠিক আছে, যাই হোক আপনারা জানাবেন, ইন্ডিভিজুয়াল মতামত গ্রহণ করা হবে, গ্রহণ করা হইবে, কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হইবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা শুরু করি বায়োকেমিস্ট্রি ল্যাব টেকনিক্স, তাই না? আমরা গতকাল পর্যন্ত ডিসকাস করেছিলাম হচ্ছে কিছুটা জেনেটিক্সে ঢুকেছি না, আমরা জেনেটিক ডিসঅর্ডার নিয়ে আলাপ করছি। বায়োকেমিস্ট্রি ল্যাব টেকনিক্স মানে কি ধরনের ল্যাবে কি ধরনের টেকনিক ফলো করা হয় ফর দ্য পারপাস অফ ডায়াগনোসিস। হ্যাঁ, তো এইখানে দেখেন আজকে কে নাই, এটা আমি চিন্তা করে পাচ্ছি না, একজন নাই। হঠাৎ মাথায় আসছে না কি যে নাই। আচ্ছা ওকে ফাইন, বায়োকেমিস্ট্রি ল্যাব টেকনিক্স
প্রথমে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সো পলিমারেজ চেইন রিঅ্যাকশন মানে হচ্ছে বুঝতেই পারছেন পলিমারেজের কাজটা কি। পলিমারেজ হচ্ছে পলি মানে তো অনেক, তাই না? মারেজ এটা একটা এনজাইম, আমরা এর আগেও পড়েছি পলিমারেজ, যেমন হচ্ছে ডিএনএ পলিমারেজ পড়েছি, আরএনএ পলিমারেজ পড়েছি, তাই তো? তো এই পলিমারেজ দিয়ে বা এই এনজাইম গুলো দিয়ে আমরা হচ্ছে পলিমারেজের কাজ যেটা মানে নিউক্লিওটাইড চেইন সিনথেসিস করা, সেই কাজটাই করাবো এবং একটা চেইন রিঅ্যাকশন করাবো, তাই তো? মানে পলিমারেজ গুলোই বারবার বারবার কাজ করবে এখানে। ওকে, তো এখানে কাজটা কি? কাজটা হচ্ছে ধরেন মানে একটা ডিএনএ নিয়ে আমি গবেষণা করতে চাই, একটা ডিএনএ সিকোয়েন্স নিয়ে আমি গবেষণা করতে চাই, যে এটাতে কি কি ধরনের জিন কোড আছে, কি কি ধরনের হয়তো প্যাথোলজিক্যাল কিছু উপকরণ আছে নাকি, এই জিনিসগুলো নিয়ে আমি ডিসকাশন করতে চাই। তো সরি, রিসার্চ করতে চাই। হ্যাঁ, তখন আমি কি করব? একটা কপি নিব, একটা আমার চয়েস অফ ডিএনএ থেকে আমি একটা কপি নিব। তো সেই কপিটা যদি আমার কাছে যেমন হয় না যে আমরা যখন কোনো কিছু কোনো ফর্ম ফিল আপ করি তখন করি কি আচ্ছা দুটো কপি করে নিই, কারণ একটাতে যদি ভুল হয় তাহলে আরেকটাতে মানে মেইন কপিটা যেন আমি ভালোভাবে দেখতে পারি, অথবা 3-4টা কপি করে নিই, মানে রাফ কপি। হ্যাঁ, তো জিনিসটা এরকম যে আমি যদি অনেকগুলো ডিএনএ কপি পাই, সেই জিনিসটার যদি অনেকগুলো ডিএনএ কপি পাই, দেন হবে কি আমি খুব ভালোভাবে সেটা নিয়ে একটা গবেষণা করতে পারবো, রাইট? সো এই জন্য আমরা করি কি যে একটা কপি নিয়ে সেটাকে মাল্টিপ্লিকেশন করি। এখন মাল্টিপ্লিকেশন করতে হলে কি করতে হবে? যে রেপ্লিকেশন, বারবার বারবার ডিএনএ রেপ্লিকেশন করলেই তো জিনিসটা বড় হবে, তাই তো? তো সেই কাজটাই আমরা মোটামুটি ফলো করি। আচ্ছা ঠিক আছে, এখানে একটা ছিল, ডিএনএ ছিল, সেটাকে আমরা এখন মাল্টিপ্লাই করব। তো এই মাল্টিপ্লিকেশনের কাজটাই হচ্ছে আমাদের পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ওকে, তো এখানে দেখেন কিভাবে করছে। 3টা স্টেপ, খুবই সিম্পল। একটা হচ্ছে ডিনেচারেশন, মানে হচ্ছে প্রথমে যে ডিএনএ কপিটা নিব সেটাকে আমরা ডিনেচার্ড করব। কারণ আমরা জানি যে যখন রেপ্লিকেট করতে চাই, রেপ্লিকেশন আসলে বলা ঠিক হবে না, এখানে পলিমারেজ চেইন রিঅ্যাকশনই নাম, কারণ রেপ্লিকেশন ইজ এ মোর কি বলবো এন্ডোজেনাস প্রসিডিওর, আর এটা করছি আমরা ল্যাবে, তাই তো? তো আমরা একটা কপি নিব, কপিটাকে প্রথমে আলাদা করব। মানে কিভাবে আলাদা করব? দুটো স্ট্র্যান্ড তো ডিএনএ, তো আমরা দুটোকে এইভাবে আলাদা করলাম। আলাদা করার পরে তারপর হচ্ছে আমরা একটা কিছু উপকরণ মিশিয়ে দিব। জিনিস হচ্ছে কি, ধরেন আপনি একটা জার নেবেন, হ্যাঁ, জারের মধ্যে হচ্ছে যে কপিটা সেটা থাকবে। তো হিট দিবেন, প্রথমে হিট দিবেন ওই জারটার মধ্যে। তো হিট দিলে কবে কি সার্টেন টেম্পারেচারে আমার ডিএনএ দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে ডিনেচারেশন। তারপর করব কি, আমরা কিছু টেম্পারেচারটা একটু স্লাইটলি ডাউন করব। তো স্লাইটলি ডাউন করলে হবে কি, মানে ডিএনএটা উইল বি মোর, একটু আগে আলাদা করেছিলাম তখন সে আবার মানে যখন শীত বেড়ে যাবে তখন সে আবার কাছাকাছি আসার চেষ্টা করবে, বুঝছেন? তো সেই সময়ে আমরা করব কি, কিছু উপকরণ সেখানে মিশিয়ে দিব, সেই সলিউশনটার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দিব। যেমন হচ্ছে আমরা কিছু ডিএনএ প্রাইমার মিশিয়ে দিব, ঠিক আছে? ডিএনএ প্রাইমার মানে হচ্ছে যারা প্রাইম করে, মানে হচ্ছে নিউ ডিএনএ সিনথেসিসে হেল্প করবে, এই ধরনের ডিএনএ ছোট ছোট কিছু সিকোয়েন্স অফ জিন আমরা সেখানে মিশিয়ে দিব। আরেকটা যেটা করব, আমরা কিছু নিউক্লিওটাইড ছেড়ে দিব এখানে, যেমন হচ্ছে কিছু পাইরিমিডিন ছেড়ে দিব, কিছু পিউরিন ছেড়ে দিব। তো তখন হবে কি, তো টেম্পারেচারটা যখন কমালাম তখন দেখা গেল কি ডিএনএ প্রাইমার গুলো গিয়ে গিয়ে আমার ওই স্ট্র্যান্ড দুটোর গায়ে লেগে যাবে, ঠিক আছে? তারা বেস সিকোয়েন্স করা আছে, সেরকম সেরকম বেস সিকোয়েন্সে তারা গিয়ে স্ট্র্যান্ড গুলোর গায়ে লেগে যাবে। আর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন বেস সিকোয়েন্স কিভাবে করা হলো। হ্যাঁ, তো বেস সিকোয়েন্স আসলে জিনিসটা একটু মানে চিন্তা করলে একটু অদ্ভুত লাগে, কিন্তু তারপরে জিনিসটা হচ্ছে এমন যে মোটামুটি একটা জিন ব্যাংক আছে বা জিন লাইব্রেরি আছে। আপনারা যদি ইন্টারনেট সার্চ করেন বা রিসার্চ প্রজেক্টস গুলো দেখেন, দেখবেন যে মোটামুটি একটা জিন লাইব্রেরি আছে, এবং মানুষের শরীরে কি কি ধরনের জিন থাকতে পারে সেটা একটা লাইব্রেরি আছে। হ্যাঁ, তো আপনি যদি সাম পার্টিকুলার জিন নিয়ে ইন্টারেস্টেড হন বা সাম পার্টিকুলার পিস অফ ডিএনএ নিয়ে ইন্টারেস্টেড হন, ইউ নো যে কোত্থেকে আপনি জিনটা কালেক্ট করছেন। প্রবলি ইউ আর কালেক্টিং দ্য জিন ফ্রম এ ভাইরালি ইনফেক্টেড সেল, ঠিক আছে? তো অলরেডি মানে রিসার্চে এত বেশি অগ্রগতি হয়েছে যে দে নোজ দ্যাট এই পার্টিকুলার সেলে কি ধরনের জেনেটিক সিকোয়েন্স থাকতে পারে, এবং এটা একটা লাইব্রেরি
মোটামুটি লাইব্রেরি আছে, ঠিক আছে? মানে পার্টিকুলার একটা সেল যদি আপনি সাসপেক্ট করেন যে ওকে এখানে প্রবাবলি দিস পার্টিকুলার ভাইরাস এফেক্টেড, আমি ওই জিনটা নিয়ে একটু গবেষণা করতে চাই, কি ধরনের চেঞ্জ আনলো ভাইরাসটা সেই জিনের মধ্যে। সো যখন আপনি ওই জিনটাকে আউট করবেন, ইউ অলরেডি নো যে এই ধরনের চেঞ্জ হতে পারে, কারণ দিস ইজ দ্য রিসার্চার অলরেডি ডুইং ইট, কন্টিনিউয়াসলি ডুইং ইট, এবং এখানে একটা জেনেটিক লাইব্রেরি ক্রিয়েট করা হয়েছে। তো তখন আপনি জাস্ট অর্ডার দিতে হবে, মানে জেনেটিক স্টোর্স গুলোতে অর্ডার দিতে হবে যে হচ্ছে আমার এই সার্টেন নিউক্লিওটাইড প্রাইমার লাগবে। এটা কেন বলছি, কারণ এই যে সিকোয়েন্সটা, এখানে একটা সিকোয়েন্স, রাইট, বা এখানে একটা সিকোয়েন্স, এখানে দেখেন আমার প্রাইমার গুলো বসে যাচ্ছে। তো এগুলো কি আন্দাজে প্রাইমার দিলেই বসে যাবে? না, আন্দাজে প্রাইমার দিলে বসবে না। ইউ নিড টু নো দিস সিকোয়েন্স, যে এখানে কি সিকোয়েন্স থাকতে পারে, এখানে কি সিকোয়েন্স থাকতে পারে, সেই অনুযায়ী ইউ নিড টু পুট দ্য প্রাইমার, রাইট? এই প্রাইমার গুলো সেভাবে আপনাকে ইনপুট করতে হবে। তো আপনি কিভাবে জানবেন যে এখানে এই প্রাইমারটি থাকবে? এটা হচ্ছে রিসার্চের ফলাফল, যে সেখানে জানা যায় যে এই ধরনের সেলে এই ধরনের জেনেটিক সিকোয়েন্স থাকতে পারে, এবং এই জেনেটিক সিকোয়েন্সের সাথে এই সার্টেন লেভেলের প্রাইমার লাগবে, এবং সেগুলো বাজারে পাওয়া যাচ্ছে, আপনি জাস্ট আনায় নেবেন আপনার ল্যাবরেটরিতে। তাহলে কি করলাম, আমি একটা জিন সিকোয়েন্স, আমার টার্গেটেড জিন সিকোয়েন্স নিলাম বা ডিএনএ নিলাম, আমি হচ্ছে একটা জারের মধ্যে সেটা দিলাম, তারপর হচ্ছে সেখানে আমি কিছু নিউক্লিওটাইড ঢেলে দিলাম। নিউক্লিওটাইড মানে হচ্ছে পিউরিন বেসড অর পাইরিমিডিন বেসড কিছু নিউক্লিওটাইড ছেড়ে দিলাম, আর কিছু প্রাইমার ছেড়ে দিলাম, ডিএনএ প্রাইমার। আমি হচ্ছে বিফোর ডুইং দ্যাট আমি হচ্ছে টেম্পারেচার বাড়াবো, আগে টেম্পারেচার বাড়াবো, দেন আই উইল অ্যাড দোজ থিংস। আচ্ছা, এখানে অবশ্যই একসাথেই দেখানো হয়েছে, মানে সবকিছু একসাথে দিয়ে দেন টেম্পারেচার বাড়াচ্ছি আমি, যেটাকে বলা হচ্ছে ডিনেচারেশন। যখন আমি টেম্পারেচার বাড়াচ্ছি তখন হচ্ছে আমার ডিএনএ স্ট্র্যান্ড দুটো আলাদা হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে কি আমি একটু টেম্পারেচার কমিয়ে দিচ্ছি, যেমন এটাকে বলেছে অ্যানিলিং, ঠিক আছে? অ্যানিলিং 68°C আমি টেম্পারেচারটা নামিয়ে দিচ্ছি, প্রথমে বাড়িয়ে দিচ্ছিলাম, তারপরে কমিয়ে দিচ্ছি। যখন বাড়িয়ে দিচ্ছিলাম তখন ডিএনএ স্ট্র্যান্ড গুলো আলাদা হয়ে যাচ্ছে, যখন কমিয়ে দিচ্ছি তখন ডিএনএ স্ট্র্যান্ড গুলো আবার খুঁজবে যে কাউকে পাই নাকি পাশে। শীত লাগছে তো, বুঝেন না? তো যখন এরকম মানে টেম্পারেচার কমিয়ে দেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ডিএনএ প্রাইমার গুলো গিয়ে লেগে যাচ্ছে একটা, মানে ওইরকম বেস সিকোয়েন্সের সাথে সাথে লেগে যাচ্ছে। এরপরে হচ্ছে কি আপনার আমাদের যে পলিমারেজ গুলো, হ্যাঁ, এখানে আমরা কিছু পলিমারেজ অ্যাড করব। তারা করবে কি, পলিমারেজ মানে তো এনজাইম, তারা হচ্ছে ওখানে স্ট্র্যান্ডটা বানানো শুরু করবে। মানে এখানে দেখেন এদিকে ইলংগেট হওয়া শুরু করছে, এদিকে ইলংগেট হওয়া শুরু করছে, তাই তো? তার মানে কি এখানে একটা এনজাইম কাজ করবে, যারা এখন এই নিউক্লিওটাইড গুলোকে নিয়ে একটার পর একটা নিউক্লিওটাইড সেলাই করতে থাকবে, ঠিক আছে? সেলাই করতে থাকবে। আচ্ছা, এফ এতে অ্যানিলিং দেওয়া হচ্ছে 55, এখানে দেওয়া হচ্ছে 68, এফ এতে যেটা দেওয়া হচ্ছে সেটাই, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড usually they are not so specific about these temperatures. জাস্ট আমরা মাথায় রাখি হচ্ছে কি হিট করা হলো, কুল করা হলো, ঠিক আছে? তবে ভেরি গুড কোয়েশ্চেন, যে এফ এতে দেওয়া হচ্ছে 55, এখানে দেওয়া আমার এই ছবিতে দেওয়া হচ্ছে 68, বাট ডোন্ট বি কনফিউজড, কারণ আপনারা আলটিমেটলি এফ এই পড়বেন, ফার্স্ট এইডই পড়বেন, বা ইউআরএল এ হয়তো ডিফারেন্ট কিছু দেওয়া থাকতে পারে, বাট জাস্ট হ্যাভ এন আইডিয়া, এ রেঞ্জ, ঠিক আছে? একটা রেঞ্জের একটা আইডিয়া হয়তো আপনার মাথায় থাকতে হবে, বাট দে ওয়ন্ট আস্ক ইউ দিস কোয়েশ্চেন যে হচ্ছে এখানে কত টেম্পারেচার দিব। ওকে, অলরাইট, থ্যাংক ইউ। এখন দেখেন এখানে যেটা হচ্ছে এই এনজাইম গুলো একটা স্ট্র্যান্ডটাকে বাড়াচ্ছে, এই বাড়ানোটাকে বলা হচ্ছে ইলংগেশন। এটাও টেম্পারেচার ডিপেন্ডেন্ট, স্লাইড টেম্পারেচার চেঞ্জ করা হচ্ছে, তখন হচ্ছে এই এনজাইম গুলো কাজ করছে এবং একটার পর একটা নিউক্লিওটাইড এভাবে করে করে সেলাই করে দিচ্ছে, সেলাই করে করে ওরা হচ্ছে স্ট্র্যান্ডটাকে লম্বা করছে, ঠিক আছে? তাহলে এই কাজটাই, পুরো এই কাজটাই বারবার বারবার হচ্ছে, হ্যাঁ, মানে একটা চেইন রিঅ্যাকশনের মতো এই পুরো ব্যাপারটা চলছে। প্রথমে ডিনেচার হচ্ছে, তারপরে কিছু কিছু ডিএনএ প্রাইমার লেগে যাচ্ছে দুইটা স্ট্র্যান্ডের সাথে, তারপর হচ্ছে সেখানে নিউক্লিওটাইড নিউ বেস সেলাই করা হচ্ছে, কি দিয়ে? এনজাইমটা, পলিমারেজ এনজাইম দিয়ে সেটা সেলাই করা হচ্ছে। এই প্রসেসটা করার পরে দেখা যাবে কি আপনার এই একটা ডিএনএ কপি থেকে ইউ আর গেটিং মাল্টিপল কপিজ, তাই না? আলটিমেটলি এগুলো কিন্তু ডিএনএ কপি গুলোই, তাই তো? মাল্টিপল কপিজ অফ দোজ ডিএনএস ইউ আর গেটিং। এখন মাল্টিপল কপিজ পাওয়া মানে কি? মাল্টিপল কপিজ পাওয়া হচ্ছে মাল্টিপল চান্সেস টু
research on them or to know them more কি বলবো ডিপলি, তাই তো আপনি এই কাজটা করতে পারছেন। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের পলিমারেজ চেইন রিঅ্যাকশন, সিম্পলি হচ্ছে পিসিআর। দ্যাটস ইট। ওকে, এখন নেক্সট থিং হচ্ছে একটা খুবই ভুয়া একটা জিনিস, মানে আমি কখনো আগে পড়ি নাই এটা, ক্রিস্প আর অথবা ক্যাজ 9, হ্যাঁ, এটা একটা সিস্টেম, এটাও এক ধরনের জেনেটিক অ্যানালাইসিস সিস্টেম। এটা কিভাবে করছে, আচ্ছা এখানে যেটা দেখেন যে মানে কিভাবে আপনার ক্রিসপার বা ক্যাস 9 সিস্টেম কাজ করে, হ্যাঁ, এখানে কিছু লিখেছি নাকি দেখি, এখানে তেমন কিছু লিখি নাই। তো এখানে যেটা দেখা যাচ্ছে, মানে ছবিতে যেটা দেখা যাচ্ছে, এটা দেখেন একটা ডিএনএ, হ্যাঁ, একটা ডিএনএ স্ট্র্যান্ড, রাইট, একটা ডিএনএ স্ট্র্যান্ড, এবং এর মধ্যে আপনি কিছু কাটাকাটি করছেন এবং পরবর্তীতে কিছু চেঞ্জ আনছেন। আলটিমেটলি জিনিসটা কি করছেন, একটা ডিএনএ স্ট্র্যান্ডে আপনি কিছু চেঞ্জ আনছেন। তো জিনিসটা কি, এই যে ক্যাস 9 যেটা, ইট লুকস লাইক অ্যান এনজাইম। ক্যাস 9 এটা বড় একটা জিনিস, এটা একটা এনজাইমের মতো মনে হচ্ছে। আর এখানে দেখেন একটা আরএনএ, তাই না, এই আরএনএ বসিয়ে দেওয়া হয়েছে। তো জিনিসটা করা হয়েছে কি, মানে ডিএনএটার মাঝখানে একটু খুলে দেওয়া হয়েছে, ডিএনএর মাঝখান বরাবর একটু ওপেন করা হয়েছে, এবং সেখানে একটা মানে কমপ্লিমেন্টারি একটা আরএনএ সিকোয়েন্স বসানো হয়েছে এখানে, তাই তো, কমপ্লিমেন্টারি আরএনএ সিকোয়েন্স। তারপরে এই এনজাইম যেটা ক্যাস 9 যেটা লুকস লাইক এন এনজাইম, সে করছে কি, কিছু ডিএনএ হয়তো ইনসার্ট করছে এখানে জিন সিকোয়েন্স, অথবা কিছু জিন সিকোয়েন্স হয়তো খুলে বাদ দিয়ে দিচ্ছে, তাই তো। এটাই হচ্ছে আপনার ক্রিসপার ক্যাস 9 সিস্টেম। তো এটা সম্পর্কে আইডিয়াটা কি হতে হবে, আইডিয়াটা থাকতে হবে যে এটা এমন একটা সিস্টেম যেটা দিয়ে আমি ডিএনএ বা জিন মডিফিকেশন করছি। মডিফিকেশন মানে কি, হয়তো আমি কিছু জিন খুলে বাদ দিয়ে দিচ্ছি, অথবা কিছু নিউ জিন ইনপুট করছি। এটা কেন করছি, রিসার্চ পারপাসে। আমি দেখতে চাচ্ছি যে কিছু জিন যদি ডিলেট হয়ে যায় তাহলে কি হতে পারে, কিছু জিন যদি ইনপুট করা হয় তাহলে কি হতে পারে। তাহলে কিভাবে করা হচ্ছে, একটা এনজাইম সিস্টেম ক্যাস 9 বলে একটা এনজাইম, সে করছে কি, কিছু একটা ডিএনএ একটা জায়গায় বসে যাচ্ছে, বসে সে সার্টেইন এরিয়া অফ নিউক্লিওটাইড সিকোয়েন্স বা সার্টেইন এরিয়া অফ জিন কেটে বাদ দিচ্ছে, সার্টেইন এরিয়া অফ জিন সে ইনক্লুড করছে, ঠিক আছে। এবং এই যে ডিলেট করা হচ্ছে বা ইনসার্ট করা হচ্ছে, এর মাধ্যমে নিউ একটা জেনেটিক সিকোয়েন্স ফর্ম হচ্ছে, রাইট। এবং সেগুলোকে আমরা বলি কি, নক ইন নক আউট মাইস, তাই না, আমরা অনেক সময় পড়ে থাকি যে ইঁদুরের উপরে গবেষণা। তো কি করা হয়, সেখানে নক ইন মাইস যেগুলো, সেই মাইসগুলোর ভিতরে কিছু জিন ইনপুট করে দেওয়া হয়। এই নিউ জিনটা, হয়তো যেই জিনটার কিছু অংশ আপনি ডিলেট করে দিয়েছেন, হ্যাঁ, সেই নিউ জিনটার কিছু অংশ আপনি নক ইন মাইসের ভিতরে দিয়ে দিলেন। নকআউট মাইস যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে ধরেন এই জিনিসটা কিছু জিন ডিলেট করে সেটা ইনপুট করে দিলেন, তাই তো। তার মানে কি, একটা ইঁদুর ছিল, তার একটা জেনেটিক সিকোয়েন্স ছিল, পরবর্তীতে আপনি জিনটার মধ্যে এমন একটা চেঞ্জ আনলেন যে কিছু জিন এন্ট্রি হয়ে গেল, নিউ কিছু জিন সেখানের মধ্যে। আবার সেই একই ইঁদুরটার কিছু জিন যদি আপনি বের করে ফেলেন, তাহলে কিছু জিন ডিলেট হয়ে গেল। তো এই যে মডিফিকেশন করলেন, এটাকেই বলা হচ্ছে আপনার নক ইন এন্ড নক আউট। যখন আপনি ইনসার্ট করে দিচ্ছেন তখন বলা হচ্ছে নক ইন, যখন ডিলিট করে দিচ্ছেন সার্টেন জিন সিকোয়েন্স তখন হচ্ছে নক আউট, তাই তো। তো এই সিস্টেমটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। নট সো হাই yield আই থিঙ্ক, বাট যেহেতু আমাদের ফার্স্ট এইডে আছে সেজন্য হচ্ছে এটা ইনক্লুড করা হলো এখানে। ওকে, নেক্সট হচ্ছে ব্লোটিং টেকনিক বা ব্লট যেটাই বললাম, ব্লোটিং টেকনিক। ব্লোটিং টেকনিকটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা আবার যখন আমরা এতে যাব, এইচআইভি ভাইরাস যেগুলো যখন পড়বো তখন আবার জিনিসগুলো নিয়ে ডিসকাশন হবে। তো জিনিসটা কি, মানে ওভারঅল ব্লটিং একটা জেনেটিক প্রসিডিওর, যেটা দিয়ে আমরা এই ল্যাব প্রসিডিওর, যেটা দিয়ে হচ্ছে আমরা ডিএনএ, আরএনএ, প্রোটিন, তাই না, এগুলো নিয়ে আমরা গবেষণা করতে পারি, তাই তো। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্লটিং টেকনিক্স আছে, যেমন হচ্ছে সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং, সাউথ ওয়েস্টার্ন ব্লটিং, তাই তো। তো কি কি ধরনের ব্লট থেকে বারবার কোয়েশ্চেন আসে, ভেরি গুড। মানে কি, ব্লট জিনিসটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। ওকে, তো বেসিক আইডিয়াটা কি, বেসিক আইডিয়াটা হচ্ছে, মানে আপনাকে যেটা প্রথমেই মনে রাখতে হবে যে কোন ব্লটটা
কোন জিনিসটা ডিসকাস করে বা কোন ব্লটটা কোন জিনিসটাকে নিয়ে গবেষণা করছে। যেমন এখানে দেখেন সাউদার্ন ফর ডিএনএ, রাইট, নর্দার্ন ফর আরএনএ। এই জিনিসটা এটা একটা খুবই মানে কি বলবো চিজি এবং খুবই পেইড কোয়েশ্চেন বলে না, মানে হচ্ছে চলেই আসলো এরকম আর কি, মানে একটা পুরো একটা প্রসেস বর্ণনা করে দিল ওরা। আলটিমেটলি প্রশ্নটা করলো হচ্ছে আরএনএ আমি এখন গবেষণা করব কোন ব্লটিং টেকনিক আমি ইউজ করব। ওকে, সো জিনিসটা হচ্ছে এমন যে আপনাকে এই সিম্পল জিনিসটা ইউ নিড টু নো যে সাউদার্ন ব্লটিং ফর ডিএনএ, নর্দার্ন ব্লটিং ফর আরএনএ, এই সিম্পল জিনিসগুলো ইউ নিড টু রিমেম্বার। ঠিক আছে, ওয়েস্টার্ন ব্লটিং ফর প্রোটিন, সাউথ ওয়েস্টার্ন ব্লটিং ফর ডিএনএ বাইন্ডিং প্রোটিনস। ঠিক আছে, তো এইভাবে এই ইনফরমেশনটা ওভারঅল সবার আগে আপনাদেরকে মনে রাখতে হবে। তো এখানে একটা ইয়ে আছে, নেমোনিক্স আছে, তাই না, স্নো ড্রপ বলি আমরা। স্নো ড্রপটা আমরা এইভাবে লিখি, ধরেন এস এন ও ডাব্লিউ, স্নো, ডি আর ও পি। আচ্ছা, আমার কলমের কালি কি বোঝা যাচ্ছে? একটু ডার্ক একটা কালার নেই, তাই না? এস এন ও ডাব্লিউ, ঠিক আছে, ডি আর ও পি। ওকে, তো স্নো ড্রপ আপনি যদি লেখেন তাহলে আপনার মোটামুটি মনে থাকবে, যেমন এস ফর ডি, ওকে, এভাবে উপর নিচে যদি লেখেন মানে সাউদার্ন ব্লটিং হচ্ছে ডিএন এর জন্য, এন ফর আর মানে হচ্ছে নর্দার্ন ব্লটিং হচ্ছে আয়রন এর জন্য, তাই তো, আর ডাব্লিউ ফর পি তাহলে ওয়েস্টার্ন ব্লটিং হচ্ছে প্রোটিনের জন্য। হ্যাঁ, আর সাউথ ওয়েস্টার্ন ব্লটিং যেটা, এটা কাইন্ড অফ লুকিং লাইক সামথিং হাইব্রিড, তাই না? সাউথ যেহেতু ডিএনএ, ওয়েস্ট যেহেতু প্রোটিন, সো ডিএনএ এর সাথে যেসব প্রোটিন বাইন্ড করে, রাইট, যেমন হচ্ছে ডিএনএ এর সাথে আপনি জিজ্ঞেস করতে পারেন ডিএনএ এর সাথে আবার কোন প্রোটিন বাইন্ড করে। অবশ্যই করে, ডিএনএ যখন রেপ্লিকেশন করে তখন অনেক প্রোটিন ডিএনএ এর সাথে বাইন্ড করে। ডিএনএ থেকে যখন ট্রান্সক্রাইব হয়ে আরএনএ হয় তখন অনেক প্রোটিন বাইন্ড করে, রাইট? বা অন্য যে কোনো সিস্টেম, যে কোনো প্যাথোলজিক্যাল অ্যাবনরমালিটিতে ডিএনএ তে প্রোটিন বাইন্ড করতে পারে। সেই প্রোটিনটা যদি আপনি গবেষণা করতে চান, দেন ইউ উইল গো ফর দিস ব্লটিং, সাউথ ওয়েস্টার্ন ব্লটিং। তো দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো অ্যাবাউট ব্লট। এখন যেটা জানতে হবে যে আসলে টেকনিকটা কি। তো টেকনিকটা সম্পর্কে একটু আইডিয়া থাকলে ইউ উইল নো থিংস। হ্যাঁ, আর বাকি যে প্রশ্নগুলো হয়তো আপনারা ফেস করতে পারেন, যেটা বলেছি, যে কোন ব্লটিংটা ইউজ হয়, এটাই সবচেয়ে বেশি, বুঝছেন? কোন ব্লটিং টেকনিকটা ইউজ করবেন আপনি, ওরা আপনাকে কনফিউজ করে দিবে, মানে এমন ভাবে জিনিসটা বর্ণনা করবে, একটা ডিজিজ বর্ণনা করবে যে ইউ নিড টু নো ওয়্যার ইজ দ্য চেঞ্জ অ্যাকচুয়ালি। যেমন একটা ডিজিজ আছে থ্যালাসেমিয়া মাইনর, ঠিক আছে, বা ধরলাম থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, যেটা পড়েছিলাম আমি, তাই না? কি পড়েছিলাম আমরা? স্প্লাইস সাইট মিউটেশন, মানে স্প্লাইসিং হওয়ার সময় যদি কোনো প্রবলেম হয়, স্প্লাইসিং হওয়ার সময় যদি কোনো প্রবলেম হয়, দেন উই মাইট গেট থ্যালাসেমিয়া মাইনর, বা সরি থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, ঠিক আছে? তো এমন হতে পারে যে ওরা হয়তো বর্ণনা করছে একটা থ্যালাসেমিয়ার পেশেন্টের কথা বর্ণনা করছে, সে থ্যালাসেমিয়া নিয়েই আপনাকে প্রশ্নের মধ্যে পেঁচাবে, ঠিক আছে, বলবে থ্যালাসেমিয়া এই, থ্যালাসেমিয়া হচ্ছে এই ধরনের একটা ডিজিজ, এটা এইভাবে ছড়ায়, ঠিক আছে, অটোসোমাল ডমিন্যান্ট রিসেসিভ নিয়ে আপনাকে প্রথমে একটু মাথার মধ্যে গেঞ্জাম পাকাবে, তারপরে ডিসকাস করবে তার পেরিফেরাল ব্লাড স্মিয়ারে কি কি ফাইন্ডিং পেলাম, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র নিয়ে যখন ডিসকাস করবে আপনি চিন্তা করবেন ওকে থ্যালাসেমিয়া আই নো ইট, আই নো এভরিথিং অ্যাবাউট। শেষে এসে জিজ্ঞেস করবে এই পেশেন্টের স্প্লাইস সাইটে একটা মিউটেশন, এটাও হয়তো বলে দিবে প্রশ্নের মধ্যে, এটাও বলে দিবে যে স্প্লাইস সাইট মিউটেশনের কারণে এরকম একটা ডিজিজ পেয়েছি। শেষে জিজ্ঞেস করবে কোন ল্যাবরেটরি প্রসিডিওরটা ইউ লাইক টু অর্ডার। তো এখন আপনি পড়ে যাবেন বিপদে। হ্যাঁ হ্যাঁ, থ্যালাসেমিয়াতে তো জিনেও সমস্যা থাকতে পারে, থ্যালাসেমিয়াতে তো কোনো অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স, আমরা জানি থ্যালাসেমিয়াতে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সে প্রবলেম থাকে, তাই না? যে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন বসে যায়, অনেক আছে না এরকম, এগুলো আপনি চিন্তা করবেন। তো তখন আপনাকে যেটা মানে ক্লুটা যেটা দেওয়া আছে যে স্প্লাইস সাইটে মিউটেশন হয়, মানে স্প্লাইস সাইট এখন কোথায় থাকে, এটা যদি আপনি জানেন ইউ ক্যান অ্যান্সার ইট। স্প্লাইস সাইট আপনারা অবশ্যই পড়ে ফেলেছেন আমি জানি, হয়তো মনে মনে বলছেন যে এটা তো খুবই সহজ প্রশ্ন, যে স্প্লাইস সাইটটা কোথায় থাকে? স্প্লাইস সাইটটা থাকে হচ্ছে আমাদের কোথায়? এমআরএনএ তে, রাইট? যখন এমআরএনএ টা ফর্ম হচ্ছে,
প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, তাই না? সেখানে হচ্ছে আমার একটা স্প্লাইসিং সাইট থাকে। স্প্লাইস মানে হচ্ছে যে অংশগুলো ইন্ট্রনগুলো যে আমরা বাদ দিয়ে দিয়ে ফেলে দিচ্ছি, এটাকে তো স্প্লাইসিং বলে। তো ওই জায়গাতে স্প্লাইস যে জায়গায় হবে সেই জায়গায় কিছু মিউটেশনের কারণে আমার এই ডিজিজটা হলো। তাহলে আপনি এখন আলটিমেটলি ডিজিজটার ওই যে স্প্লাইস সাইটটা আপনাকে বের করতে হলে আপনাকে ওই এমআরএনএটাকেই নিয়েই আপনাকে ল্যাব টেকনিক বা ল্যাব কি বলবো এই প্রসিডিওর করতে হবে। এখন এমআরএনএ বের করার ব্লটিং টেকনিক কোনটা? নর্দার্ন ব্লটিং, রাইট? আমরা হচ্ছে নর্দার্ন ব্লটিং দিয়েই আরএনএ নিয়ে গবেষণা করি। সো ইউ নিড টু পিক দ্য নর্দার্ন ব্লটিং অন দ্যাট পার্টিকুলার পেশেন্ট। এই কোয়েশ্চেনটা যে আমার মাথায় কেন জানি ঘুরে, এটা কি আমি কোথাও শুনেছি বা হয়তো ওয়ার্ল্ডে পেয়েছি, মানে এই কোয়েশ্চেনটা ব্লটিং আসলেই এই প্রশ্নটা আমার মাথায় ঘুরে, যে যে তারা একটা সিনারিও দিয়ে দিবে এবং বলেও হয়তো দিবে যে এই জায়গায় প্রবলেম থাকতে পারে, অথবা বলবে না, দে উইল এক্সপেক্ট ইউ টু নো যে কোথায় সাধারণত প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, and they will ask you what type of blotting technique you will choose, কোন ধরনের ব্লটিং টেকনিক আপনার প্রয়োজন, এখানে কোন ধরনের ব্লটিং টেকনিক আপনি করতে চান, তাই তো? এটাই হচ্ছে আমাদের ব্লটিং রিলেটেড মোটামুটি প্রশ্ন। এখন কিভাবে করা হয়, ব্লটিং টেকনিকটা কিভাবে করা হয়, দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু নো নাও, ঠিক আছে? তো এখানে দেখেন যে কোনো একটা ব্লাড স্যাম্পল, তাই তো? ব্লাডের মধ্যেই তো সেল থাকে, সেলের মধ্যে আমাদের ডিএনএ সবই আছে, তাই তো? তো আলটিমেটলি দেখেন এখানে সাউদার্ন ব্লটিংটা নিয়ে গবেষণা মানে দেখানো হয়েছে কিভাবে করছে, বাট ওভারঅল আদার যেসব ব্লটিং প্রসিডিওর আছে অলমোস্ট সিমিলার, যে আপনাকে ইউ নিড টু এক্সট্রাক্ট দ্যাট পার্টিকুলার থিং। যেমন আপনি যদি সাউদার্ন ব্লটিং করেন তার মানে আপনাকে ডিএনএ এক্সট্রাক্ট করতে হবে। এবার আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে ডিএনএ কিভাবে এক্সট্রাক্ট করে, আমার আসলে খুবই কম আইডিয়া কিভাবে আসলে এক্সট্রাক্ট করে। প্রবাবলি দে কালেক্ট দ্য সেল স্যাম্পল ফার্স্ট, দেন দে ডিনেচার দ্য সেল, প্রবাবলি ওই যে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘুরাইতে ঘুরাইতে মনে হয় কিভাবে টান দিয়ে ডিএনএ বের করে ফেলে, বা কিছু একটা প্রসিডিওর আছে, ঠিক আছে? যেহেতু আমি কখনো এরকম ল্যাবে কাজ করিনি, আপনাদের হয়তো কারো ল্যাবে কাজ করার অভিজ্ঞতা আছে, ইউ নো it better. But what you need to know for step one, they just extract the DNA sample. হ্যাঁ, আপনি জিজ্ঞেস করবেন না যে কিভাবে আমি ডিএনএ স্যাম্পল বের করব, ঠিক আছে? অলরাইট, সো এখানে দেখেন যে ডিএনএ এক্সট্রাক্ট বা স্যাম্পল যেটা আমি বের করলাম, এখন হচ্ছে আমি এই ডিএনএ স্যাম্পলটাকে প্রথমে হচ্ছে আমি কুচি কুচি করে কাটবো, ঠিক আছে? কুচি কুচি করে কাটবো, কেটে তারপর হচ্ছে আমি কি করছি, কুচি কুচি করে কিভাবে কাটবো, দ্যাটস দ্য থিং। আমি কুচি কুচি করে কাটবো হচ্ছে একটা এনজাইমের সহায়তায়। ডিএনএ ফ্র্যাগমেন্টস, দি সেগমেন্টস, ডিএনএ যে স্যাম্পলটা পেলাম সেটাকে আমি কুচি কুচি করে কাটলাম কিছু এনজাইমের সহায়তায়, এটাকে আমরা অনেক সময় বলি রেস্ট্রিকশন এনজাইম। ওকে, তারপরে ওই ফ্র্যাগমেন্টগুলোকে আমি চার্জের ভিত্তিতে, তাই না, কারণ ডিএনএ যে ফ্র্যাগমেন্টগুলো আমি পেলাম, হ্যাঁ, সেগুলোকে আমি চার্জের ভিত্তিতে আমি আলাদা করব। যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো কোনোটাই হয়তো মোর কি বলা যায়, ডিএনএ ফ্র্যাগমেন্টের কিছু অংশ হয়তো ফসফেট একটু বেশি চলে গেছে, কিছু অংশ হয়তো ফসফেট একটু কম চলে আসছে, তাই না? এই জিনিসগুলো হতে পারে। তো ফসফেট যে জায়গায় একটু বেশি পড়ে যাবে যে ফ্র্যাগমেন্টে, সেগুলো হবে মোর নেগেটিভ। আর ফসফেট যেসব ফ্র্যাগমেন্ট একটু কম পড়ে যাবে সেগুলো হচ্ছে মোর পজিটিভ, মানে রিলেটিভলি একটু ইলেকট্রিক্যাল চেঞ্জ আসবে ফ্র্যাগমেন্টগুলোর মধ্যে। আমি যদি ইলেকট্রোফোরেসিস করি, ইলেকট্রোফোরেসিস মানে কি, যখন আমরা ইলেকট্রোফোরেসিস অনেক সময় আমরা পড়েছি যে ইলেকট্রোফোরেসিস করি, এটা হচ্ছে কি চার্জের ভিত্তিতে আপনার স্যাম্পলটাকে আলাদা করা। একদিকে আপনি একটা পজিটিভ চার্জের অ্যানোড বসাবেন, একদিকে হচ্ছে নেগেটিভ চার্জের ক্যাথোড বসাবেন, তখন হচ্ছে ওরা অ্যাট্রাক্ট করবে জিনিসগুলোকে, তাই তো? যারা একটু মোর পজিটিভ তারা নেগেটিভের দিকে চলে যাবে, যারা একটু মোর নেগেটিভ তারা পজিটিভের দিকে চলে যাবে, এভাবে একটা কি হয়ে যাবে, একটা স্ট্র্যাটিফিকেশন বা একটা কলামস অফ থিংস ইউ উইল গেট, তাই তো? এইভাবে করে সাজবে, এরা সেজে যাবে। তো এখন যেটা হতে হবে যে এই এতটুক কাজ করার পরে, হ্যাঁ, এই যে আপনি মোটামুটি সবগুলো ফ্র্যাগমেন্ট এগুলো সব সাজালেন, এখন যেটা হচ্ছে এই প্যাটার্নটা, একটা প্যাটার্ন পাবেন, ঠিক আছে? যে মানে হচ্ছে মোর নেগেটিভ মোর পজিটিভ এই ধরনের একটা প্যাটার্ন পাবেন। এটাকে নিয়ে আমরা হচ্ছে একটা পেপারের মধ্যে বসায় দিব। পেপারটাকে বলা হচ্ছে সামথিং পেপার, মানে রেডিও অ্যাক্টিভ অথবা প্লেট পেপার অথবা কি বলে এটাকে, ওই যে আমরা আগে ছবি তুলতাম না, নেগেটিভ ছিল, হ্যাঁ, নেগেটিভ
পেপার ছিল না কতগুলো, ওই ধরনের পেপার, ঠিক আছে। এখানে কি বলছে, নাইলন মেমব্রেন, এটার মধ্যে আমি ওই যে ফ্র্যাগমেন্টেড পিস অফ স্যাম্পলস অফ ডিএনএ এটাকে নিয়ে আমি বসাবো। এখন একটা কথা, আপনি যখন এই যে এত কাজ করছেন, যে ডিএনএটাকে আলাদা করছেন, জেল ইলেকট্রোফোরেসিস করছেন, এভাবে করে কলামে সাজছে সবগুলো জিনিস, আপনি কিন্তু স্টিল ক্যানট সি ইট। দ্যাটস দ্য বিউটি, যে আপনি কোনো মাইক্রোস্কোপের নিচে আপনি এটা দেখতে পারবেন না, কিন্তু ইউ নো দ্যাট দিস থিংস ইজ হ্যাপেনিং দেয়ার। এখানে আপনার ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলো এভাবে করে সাজানো হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু আপনি এখনো জানেন না আসলে যে কিভাবে কতটুকু সাজানো হয়েছে, বা কারণ ইউ ক্যানট সি ডিএনএ, রাইট? কিন্তু আপনি সবই করছেন, মানে জিনিসটা হচ্ছে অনেকটা মাইমের মতো। মাইম দেখেছেন নিশ্চয়ই আপনার, একটা মানে মূকাভিনয়, তাই তো? মানে ইউ শো দেম যে আপনার কাছে কিছু একটা আছে, মানে ধরেন আপনি বুঝাতে চাচ্ছেন কিছু একটা, যে আপনার কাছে একটা বাক্স আছে, ইউ প্লেস ইউর হ্যান্ড লাইক দিস, যে আপনার হাত মনে হচ্ছে যেন আপনার হাতে একটা বাক্স, আসলে আপনার হাতে কিছু নেই, তাই তো? তো জিনিসটা এমন, এখানেও কিছু একটা আছে, but you cannot see it, but you are doing the procedure. You are extracting the sample. You know that there is sample, although you cannot see it. তারপর হচ্ছে আপনি সেটাকে নিয়ে জিএল ইলেকট্রোফোরেসিস করলেন, ইউ নো যে সব দিকে এরা আলাদা হয়ে গিয়েছে এবং সেগমেন্টাইজড হয়ে গিয়েছে, বাট ইউ ক্যানট সি ইট। আপনি সেটাকে একটা নাইলন পেপারে বসালেন, স্টিল ইউ ক্যানট সি ইট। এখন যেটা করবেন, আপনি কিছু রেডিও অ্যাক্টিভ ডিএনএ প্রোব আপনি এই নাইলন পেপার এর মধ্যে আপনি ছেড়ে দিবেন, নাইলন পেপার বা নাইলন মেমব্রেন যেটা বলে, এটার মধ্যে আপনি ছেড়ে দিবেন। এখন যেটা প্রশ্ন, যে কোন ডিএনএ প্রোব জিনিসটাই বা কি? এখানে যেটা বলছে যে রেডিও অ্যাক্টিভ ডিএনএ প্রোব, রেডিও অ্যাক্টিভ মানে বুঝতে পারছেন যে কিছু ডিএনএ ফ্র্যাগমেন্টস যারা হচ্ছে আমি আলাদা বাইরে থেকে আনবো। কোন ডিএনএ ফ্র্যাগমেন্টস আনবো? আমি যেই ডিজিজটা সাসপেক্ট করছি সেই ডিজিজে যেই ডিএনএ সাধারণত থাকে, ঠিক আছে? আমি ধরেন সাসপেক্ট করছি এই পেশেন্টের ধরেন কোনো একটা জেনেটিক ডিসঅর্ডার, লেটস সে সাম জেনেটিক ডিসঅর্ডার, কি বলবো, একটা ধরেন অ্যালপোর্ট সিনড্রোম বা এরকম কিছু একটা কঠিন একটা ডিজিজ, ঠিক আছে? তো আমি এখন এই ব্লটিং করে আমি দেখতে চাচ্ছি যে ওই সিকোয়েন্সে বা ওই ডিজিজে আমি কি ধরনের, বা এই পার্টিকুলার পেশেন্টে আমার জিন সিকোয়েন্সটা বা ডিএনএ সিকোয়েন্সটা কিরকম। তো আমি কিন্তু জানি, মানে কিভাবে জানি, এখন জিজ্ঞেস করতে পারেন যে আপনি কিভাবে জানেন। জিনিসটা হচ্ছে ওই যে বলেছিলাম যে রিসার্চ বেসড একটা জেনেটিক লাইব্রেরি, তাই তো? দে অলরেডি নো যে হচ্ছে এই ধরনের ডিজিজে কি ধরনের ডিএনএ সিকোয়েন্স বা জেনেটিক সিকোয়েন্স থাকে, দে অলরেডি নো ইট, ঠিক আছে? তো আপনি করবেন কি, ইউ আর সাসপেক্টিং দ্যাট ডিজিজ, তো আপনি ওই জিন সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি কিছু জিন সিকোয়েন্স আপনি অর্ডার করবেন। ওকে, মানে এই যে যেটাকে অর্ডার করলেন সেটাকে আপনার জেনেটিক প্রোব বলছে। মানে আপনি ধরেন জানেন যে আচ্ছা ঠিক আছে, এই সার্টেন ডিজিজে এলপোর্ট সিনড্রোমে আমার এই পার্টিকুলার ডিএনএ কিছু সিকোয়েন্স থাকে, যেমন এ এর পরে জি থাকে, জির পরে টি থাকে, টির পরে আবার এ থাকে 500টা, এরপরে আবার জি থাকে, এগুলো এরকম থাকে ইউজুয়ালি। সো আমি এমন কিছু ডিএনএ প্রোব অর্ডার করব যারা হচ্ছে এদের সাথে মিলে যাবে। মানে এর সাথে আমি যদি জানি যে এ টি জি সি এরকম, তাহলে এটার কমপ্লিমেন্টারি কি সেটা তো আমি এমনি হাতে লিখেই বলে দিতে পারবো যে এর কমপ্লিমেন্টারি হচ্ছে এগুলো। তো এরকম কমপ্লিমেন্টারি কিছু ডিএনএ প্রোব ইউ উইল গেট ইট ইন দ্য ল্যাবস, এবং এটার জন্য সার্টেন কোম্পানিজ আছে যে যারা এগুলো ক্রিয়েট করেই যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের জন্য নিউ, কারণ হচ্ছে আমরা কখনো এগুলো করিনি, বাট এই দেশের যারা মেডিকেল স্টুডেন্টস তারা কিন্তু অহরহ এইসব জিনিস করছে। নট অনলি মেডিকেল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস যারা প্রিমেরে, তারাও এইসব জিনিস অহরহ করছে, যে তারা কিভাবে এইসব জেনেটিক ব্লটিং টোটিং এগুলো করে এরা, ঠিক আছে? আমাদের কাছে নিউ, মানে অন্তত আমার কাছে অনেক নিউ ছিল। এখন দেখেন এই যে ডিএনএ যেই প্রোবটাকে আপনি আনলেন, এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ, মানে কি আপনি যদি রেডিয়েশন দেন ইট উইল লাইট আপ, রেডিয়েশন যদি দেন তাহলে এটা লাইট আপ করবে। তো আপনি ওই সার্টেন রেডিও প্রোব গুলো নিয়ে এখানে মিক্স করে দিবেন এই স্যাম্পলটার সাথে। ধরা যাক আপনি সাসপেক্ট করছেন অ্যালপোর্ট সিনড্রোম, এই পেশেন্টের অ্যালপোর্ট সিনড্রোম, আপনার স্যাম্পলে আপনি ভাবছেন অ্যালপোর্ট সিনড্রোম আছে,
এখন এই অ্যালপোর্ট সিনড্রোমের যে জেনেটিক সিকোয়েন্স, এটার কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা ইউ নো অলরেডি, তাই তো? তো আপনি সেই সার্টেইন কমপ্লিমেন্টারি সিকোয়েন্স অর্ডার করলেন, চলে আসলো আপনার কাছে, আপনি মিশিয়ে দিলেন এটার সাথে। এখন দেখি কি হয়। এখন দেখা যাবে কি, ওই যে এই যে প্রোবগুলো, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ সিকোয়েন্স। ওরা করবে কি, এখানে যে আপনার স্যাম্পলে যে ডিএনএ সিকোয়েন্স আছে এগুলোর সাথে লেগে যাবে, রাইট? কখন লেগে যাবে? যদি আসলেই অ্যালপোর্ট সিনড্রোম হয়। আসলেই যদি অ্যালপোর্ট সিনড্রোম হয়, দেন ওই যে প্রোবগুলো আছে সেগুলো এসে এসে একটার সাথে একটা যেইভাবে ফ্র্যাগমেন্টাইজ করা হচ্ছে সেভাবে করে তারা ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোর সাথে লেগে যাবে। ওকে, যদি না হয় অ্যালপোর্ট সিনড্রোম তাহলে লাগবে না, সিম্পল। হ্যাঁ, ধরলাম এলপোর্ট সিনড্রোমেরই এটা পেশেন্ট এবং আপনার সাসপিশন ঠিকই আছে, আপনি অর্ডারও দিয়েছেন ঠিক জিনিস, আসলো এবং সেটা ঠিক মতো খাপে খাপ সবগুলোর সাথে এই যেই স্যাম্পলে যে সিকোয়েন্সগুলো আছে এগুলোর সাথে মিলে গেল। যেমন আমি যদি একটা সিকোয়েন্স বলি, ধরেন আপনার স্যাম্পলে, পেশেন্টের স্যাম্পলে আছে এই ধরনের একটা সিকোয়েন্স, এ জি, তারপর হচ্ছে টি, আবার ধরেন জি, তারপর আবার টি, আবার ধরেন এ, তারপর আবার জি জি জি, এরকম একটা সিকোয়েন্স। তো আপনি একটা অর্ডার দিলেন হচ্ছে টি, তারপর হচ্ছে এর সাথে টি লাগে, জির সাথে সি লাগে, তাই না? টি এ, তারপর হচ্ছে সি, তারপর এটা কি লিখেছি, এ, তারপর হচ্ছে আবার ধরেন জি, তারপর হচ্ছে সি সি সি, এরকম একটা সিকোয়েন্স আপনি অর্ডার দিলেন। যদি এটা থাকে, আসলেই যদি এটা থাকে, তাহলে এটা অবশ্যই, এই সিকোয়েন্সটা অবশ্যই সেটার সাথে গিয়ে লাগবে। হ্যাঁ, এবং যদি না থাকে লাগবে না। আমি এখন ধরে নিচ্ছি যে লাগলো, মানে আপনি যেটা সাসপেক্ট করছেন এই পেশেন্টের সেই ডিজিজই আছে, অর্ডার করে যেটা এনেছেন সেগুলো খুব ভালোভাবে আপনার পেশেন্টের যে স্যাম্পলের যে ডিএনএ গুলো সেগুলোর সাথে মিলে গেল। এখন আপনি করবেন কি, এখনো কিন্তু আপনি দেখছেন না, সবই হচ্ছে ওই মাইওয়ের মতো আপনি করে যাচ্ছেন, মিশিয়ে দিলেন। এখন আপনি করবেন কি, এই পেপারটাকে নিয়ে একটা এক্সরে ফিল্ম, তাই না, এক্সরে ফিল্মের উপরেই আপনি রাখবেন। যখন রাখবেন এবং যখন এই ফিল্ম থেকে একটা রেডিয়েশন হবে, এক্সরে প্লেট গুলো থেকে যে একটা রেডিয়েশন হবে, তখন আপনি ওই যে রেডিও অ্যাক্টিভ যেই ডিএনএ প্রোবগুলো মিশিয়েছিলেন, ইউ ক্যান সি দোজ ডিএনএ প্রোবস, দে আর অ্যারেঞ্জড ইন সার্টেন প্যাটার্ন। একটা ল্যাডার ফর্ম করবে তারা। কখন করবে? যদি তারা সত্যি সত্যি বাইন্ড করে, দেন দে উইল বি অ্যারেঞ্জড। আর যদি দেখেন যে রেডিও অ্যাক্টিভ প্রোবে দিলেন কিন্তু এগুলো ছড়ানো ছিটানো, কোথাও কোনো ফর্মেশন নেই, দেন ইউ উইল সাসপেক্ট যে আচ্ছা এটা তো ছিল না, ওই জিন সিকোয়েন্সটা ছিল না বলেই এগুলো লাগেনি। কিন্তু যদি তারা ফর্ম করে একটা লেডার, দেন ইউ উইল সাসপেক্ট ওকে, আমি যেটা সাসপেক্ট করেছিলাম সেটাই এখানে আছে, ঠিক আছে? তখন ইউ ক্যান সে okay, this patient has this type of genetic sequence suggesting of certain disease. Alright? তো এটা হচ্ছে সংক্ষেপে আপনার সাউদার্ন ব্লড প্রসিডিওর। কার কোনো সমস্যা আছে? Anyone have any problem? বুঝতে পেরেছেন? হাত তুলেন, হাত তুলেন, সমস্যা থাকলে হাত তুলেন। Hope everyone understands, right? হ্যাঁ, কঠিন, বাট বুঝতে পেরেছেন ব্যাপারটা? একটু কি রিক্যাপ করব? ওকে, ঠিক আছে, আরেকবার রিক্যাপ করব। একবার করলে হবে রিক্যাপ? আচ্ছা, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তো জিনিসটা হচ্ছে কি, মানে আমরা দেখতে চাচ্ছি যে স্টেপস গুলো থেকে কোয়েশ্চেন আসবে। স্টেপস গুলো থেকে কোয়েশ্চেন আসবে না, না। স্টেপস গুলো কেন বললাম, যে বোঝার জন্য, মানে কিভাবে হচ্ছে জিনিসটা, ঠিক আছে? স্টেপস গুলো যদি আপনি একটু চিন্তা করেন, জাস্ট এই ছবিটাই, এই ছবিটা কিন্তু নাই না, ফার্স্ট এইড এই ছবিটা কিন্তু নাই, জাস্ট ছবিটা যদি আপনি একবার পড়েন, ইউল বি কমপ্লিটলি ফাইন। ওকে, সংক্ষেপে আরেকবার বলি। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে, আপনি একটা পেশেন্টের সার্টেন ডিজিজ চিন্তা করেছেন, জেনেটিক ডিজিজ, সো সেই ডিজিজটা আপনি প্রমাণ করতে চাচ্ছেন। তো কিভাবে প্রমাণ করবেন? ইউ নিড টু ফাইন্ড সার্টেন জেনেটিক সিকোয়েন্স অন দ্যাট পেশেন্টস ডিএনএ, দ্যাটস ইট।
যদি এই সার্টেন ডিএনএ সিকোয়েন্স পেয়ে থাকেন, you will be more confirmed you will be more confident যে এই পেশেন্টের এই ডিজিজটা আছে। এখন কিভাবে প্রমাণ করবেন? আপনি তো ডিএনএ দেখতে পাচ্ছেন না, সো you need to collect the sample first. ব্লাড থেকে আপনি স্যাম্পল নিলেন বা যেভাবে হোক আপনি ডিএনএ স্যাম্পল কালেক্ট করলেন, স্যালাইভা থেকে অনেক সময় নেয়, রাইট? নেওয়ার পরে আপনি ডিএনএ যে স্যাম্পলটা নিলেন সেটাকে প্রথমে কুচি কুচি করে ভাগ করলেন। কিভাবে ভাগ করলেন? একটা এনজাইম দিয়ে। তারপর সেই ভগ্নাংশগুলো আপনি ফেলে দিলেন একটা জেলের মধ্যে। ফেলে দিয়েই আপনি ক্ষান্ত হন নাই, আপনি হচ্ছে দুই পাশে দুটো ইলেকট্রোড বসিয়ে দিলেন। ফলে হলো কি, ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো একটা অ্যারেঞ্জ হয়ে গেল বেসড অন দেয়ার চার্জ। তারা উপর থেকে নিচে আগে পিছে এভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, certain arrangements, but you still cannot see those things. এখন আপনি যেটা করবেন, এই যে ফ্র্যাগমেন্টস গুলো, এই সেপারেটেড ফ্র্যাগমেন্টস গুলো, এগুলোকে আপনি একটা পেপারের মধ্যে নেবেন, নাইলন পেপার বলে, হ্যাঁ, নাইলন পেপার বলে। আসলে এই যে পেপারের মধ্যে নেওয়া যেটাকে, এটাকেই বলা হচ্ছে আসলে ব্লোটিং টেকনিক বলা হচ্ছে আসলে এই জিনিসটাকেই, মানে ওই জেল ইলেকট্রোফোরেসিস থেকে পেপারের মধ্যে নেওয়াটাকে বলা হচ্ছে ব্লোটিং টেকনিক। বাট কেন, আই ডোন্ট নো, বাট টোটাল প্রসিডিওরটাই আমরা বলি হচ্ছে ব্লোটিং। আচ্ছা, ওকে, নিলেন। নেওয়ার পর আপনি করবেন কি, আপনি তো জানেন যে সার্টেইন ডিজিজ যদি হয়ে থাকে তাহলে এই ধরনের সিকোয়েন্স থাকবে, অবশ্যই থাকবে। আপনি করবেন কি, ওই রকম কিছু প্রোব, ডিএনএ প্রোব, ছোট ছোট ফ্র্যাগমেন্টের ডিএনএ পাওয়া যায়, সেগুলোকে আপনি অর্ডার করবেন। হ্যাঁ, অর্ডার করলে হবে কি, সেই প্রোবগুলো আপনার কাছে আসবে এবং এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ, মানে তাদের মধ্যে যদি রেডিয়েশন হয় আপনি সেগুলো দেখবেন। কোনগুলো? প্রোবগুলো দেখবেন। সেই প্রোবগুলো আপনি মিশিয়ে দিবেন আপনার এই সলিউশনটার মধ্যে, মানে নাইলন পেপারে যেই ডিএনএ গুলো অ্যারেঞ্জ করেছিল সেটার মধ্যে এটা আপনি মিশিয়ে দিবেন। ধরে নিলাম যে আপনি যেই ডিজিজটা জানতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন বা আবিষ্কার করতে চাচ্ছেন, সেই ডিজিজটাই এই পেশেন্টের আছে। তাহলে এই পেশেন্টেরও ওই ধরনেরই কিছু জিন সিকোয়েন্স থাকবে। প্রোবগুলো হচ্ছে ওই জিন সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি, তাই তো? তো যদি এমন হয় যে আপনার সার্টেন জিন সিকোয়েন্স আসলেই থাকে পেশেন্টের, প্রোবগুলো করবে কি, ওই স্ট্র্যান্ডগুলোর সাথে বা ওই ফ্র্যাগমেন্টগুলোর সাথে একটার সাথে একটা লেগে যাবে বা এরকম কমপ্লিমেন্টারি একটা পেয়ারিং ফর্ম করবে। হ্যাঁ, এখনো কিন্তু আপনি দেখছেন না আসলে কি কি হচ্ছে এখানে, আপনি জাস্ট ইউ আর জাস্ট ফলোইং দ্য স্টেপস। এখন আপনি দেখতে চান এই যে রেডিও অ্যাক্টিভ জিনিসগুলো দিলাম, এগুলোর কি অবস্থা, রাইট? এখন করবেন কি, আপনি পুরো নাইলন পেপারটাকে একটা রেডিও অ্যাক্টিভ ফিল্মে ট্রান্সফার করবেন। তারপর আপনি রেডিয়েশন দিবেন, বা সম্ভবত ওই প্লেট থেকে রেডিয়েশন রিলিজ হবে। হওয়ার ফলে হবে কি, ওই প্রোবগুলো আপনি এখন দেখতে পাবেন, তাই তো? এখন আপনি ওই এক্সট্রা ফিল্মে ওই প্রোবগুলো দেখতে পাবেন। যদি দেখেন যে প্রোবগুলো খুব সুন্দর করে এরকম একটার পর একটা সাজানো, এটার মানে কি? এটার মানে হলো আমার যেই ডিএনএ সিকোয়েন্স গুলো আমি ফ্র্যাগমেন্টাইজ করে ইলেকট্রোফোরেসিস করে সাজিয়েছিলাম, সেগুলোর সাথে এগুলো মিলে যাচ্ছে। মিলে যাওয়ার মানে কি? মিলে যাওয়ার মানে হচ্ছে আমি যেই ডিজিজটা চিন্তা করে এই প্রোবগুলো আনিয়েছি, এটা সেই ডিজিজই। নাহলে মিলে যাচ্ছে কিভাবে? ফ্র্যাগমেন্টগুলো কিভাবে লেগে গেল একটার সাথে একটা, রেডিও অ্যাক্টিভ প্রোবগুলো এভাবে অ্যারেঞ্জ হলো কিভাবে, যেটাকে আমরা বলি ডিএনএ ল্যাডারিং বলি অনেক সময়, তাই না? মানে এমন ভাবে সাজানো যে মনে হয় যেন ল্যাডার, একটা মইয়ের মতো। কিন্তু যদি দেখেন যে রেডিয়েশন দেওয়ার পরেও প্রোবগুলো দেখা যাচ্ছে বাট দে আর হিয়ার অ্যান্ড দেয়ার, তার নট অ্যারেঞ্জড ইন এ ফ্যাশন, তাহলে ইউ ক্যান সাসপেক্ট ওকে, তাহলে এখানে আমি যেই চিন্তাটা করে এই প্রোবগুলো আনিয়েছিলাম, কমপ্লিমেন্টারি প্রোবগুলো, আমার স্যাম্পলে সেই সিকোয়েন্সটা নেই। এই জন্যই আমার কি বলে, প্রোবগুলো কারোর সাথে লাগেনি এবং ল্যাডার ফর্ম হয়নি। দেন উইল বি শিওর যে আসলে আপনার সিকোয়েন্সে বা আসলে আপনার স্যাম্পলে কি আছে, আসলে কি ওই ডিজিজটা আছে নাকি অন্য কিছু। দ্যাটস ইট। এখন ক্লিয়ার হয়েছে? এনিওয়ান হ্যাভ এনি প্রবলেম উইথ ইট? না, স্টেপস গুলো থেকে কোনো প্রশ্ন আসে না, আপনাদেরকে স্টেপস থেকে কোনো প্রশ্ন করা হবে না।
ওই যে যেটা বলেছিলাম যে মানে কিভাবে কতটুকু মনে রাখতে হবে, আপনাকে এই জিনিসটা, এই 4টা লাইন আপনাকে মনে রাখতে হবে। ওকে, দেন ডক্টর রুবায়েত মাস্ট নো যে উনি কিছু প্রশ্ন পেয়েছেন এখান থেকে, যে কি ধরনের প্রশ্ন হয়। প্রশ্নগুলো হচ্ছে একটা ডিজিজ দিয়ে দিবে, ডিজিজটার প্যাথোফিজিওলজি আপনাকে জানতে হবে, লাইক এই ডিজিজটা হয়তো আরএনএ প্রবলেমের কারণে হচ্ছে, এই ডিজিজটা হয়তো একটা প্রোটিনের প্রবলেমের কারণে হচ্ছে, সার্টেন ডিজিজ হয়তো আমার ডিএনএর প্রবলেমের কারণে হচ্ছে। তো তারা জানতে চাইবে এখন আপনি কোন প্রসেসটা করবেন। সো ইউ নিড টু নো যে এটা কি ডিএনএ এর কারণে হচ্ছে নাকি আরএনএ এর কারণে হচ্ছে নাকি প্রোটিনের কারণে হচ্ছে। যদি ডিএনএ এর কারণে হয়ে থাকে তাহলে আমি সাউদার্ন ব্লট করব, যদি আরএনএ এর কারণে হয়ে থাকে তাহলে নর্দার্ন ব্লট, আর যদি প্রোটিনের কারণে হয়ে থাকে তাহলে হচ্ছে ওয়েস্টার্ন ব্লট, তাই তো? এইভাবে করে আপনাকে চিন্তা করে করে জিনিসগুলো বের করতে হবে। অলরাইট, আই হোপ দিস ক্লিয়ারস থিংস আপ। এখন আমরা নেক্সটটাতে যাই। নেক্সটটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। নামেই যার পরিচয়, একটা ফ্লো হচ্ছে, কিসের ফ্লো হচ্ছে? সাইটো মানে হচ্ছে সেল, সেলের একটা ফ্লো হচ্ছে, আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ করা, মাঝখানে আপনি কিছু গণনা করছেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের ফ্লো সাইটোমেট্রি। এখন কিভাবে হচ্ছে, কিভাবে কি করছেন, জিনিসটা কি? ধরেন আপনি জানতে চাচ্ছেন যে একটা কালেকশন অফ সেলে কি কি ধরনের সেল আছে, কালেকশন অফ সেলে আমার কি কি ধরনের সেল আছে। লাইক আমরা অনেক সময় বলি না যে CD4 সেল, তারপরে CD8 সেল। ধরলাম আমি আপনাকে 1 লাখ সেল দিয়ে দিলাম, বললাম যে এগুলো গুনে নিয়ে আসো, কয়টা CD4 সেল আছে, কয়টা CD8 সেল আছে, গুনে নিয়ে আসো। তো আপনি কি করবেন? আপনি প্রথমেই আমার একটা গালি দিবেন মনে মনে, তারপরে সেলগুলা নিয়ে রওনা দিবেন, তাই তো, ল্যাবের দিকে। দেখেন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা CD4 সেল, কোনটা CD8 সেল? তো একটা মানে ডিফারেন্স দেখি, বলেন তো আমাকে, আপনারা অনেকেই হয়তো ইমিউনোলজি পড়েছেন, যে CD4 প্লাস টি সেল আর CD8 প্লাস টি সেলের মধ্যে পার্থক্যটা কোথায়? দুটোই টি সেল, তাহলে পার্থক্যটা কোথায়? কে বলতে চান? হাত তুলেন, কে বলবেন? ল্যাপটপে কে আছেন? আজকে ল্যাপটপ থেকে কে বসেছেন? ডক্টর ইফা, আচ্ছা আপনিই বলেন তাহলে, হচ্ছে CD4 আর CD8 সেলের মধ্যে পার্থক্যটা বলেন। হ্যাঁ ডক্টর ইফা। কি ভাইয়া? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমি আসলে মনে হয় না পারবো। ও আচ্ছা, ওকে, নো প্রবলেম। একটু ট্রাই করতে পারবেন? মানে CD4 প্লাস টি সেল আর CD8 প্লাস টি সেল মানে কেন আলাদা আলাদা? আমার মাথা একদম কাজ করতেছে না, সরি। আচ্ছা, হয়তো কিছু একটা তাদের সাথে বাইন্ড করে। জি। একটা CD4 সেল হয়তো কিছু একটা স্পেসিফিক জিনিসের জন্য জিনিসের সাথে বাইন্ড করে, CD4 প্লাস হয়তো অন্য কোনো স্পেসিফিক জিনিসের সাথে বাইন্ড করে। MHC এর নাম শুনেছেন? MHC, হুম। MHC কয় ধরনের আছে? মলিক MHC এর ফুল ফর্ম কি জানি? মেজর জি, হিস্টো মনে করতে কম্প্যাটিবিলিটি পারছি। কমপ্লেক্স, তাই না? দুই ধরনের আছে, MHC 1 আর 2। তো MHC এর বাইন্ডিং এর উপর ডিপেন্ড করে আমাদের এই CD4 সেল আর CD8 সেলকে আলাদা করা হয়। তো CD4 সেলের সাথে বাইন্ড করে হচ্ছে MHC টাইপ 2, ওকে, আর CD8 এর সাথে বাইন্ড করে হচ্ছে MHC টাইপ 1। ঠিক আছে, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ পার্টিসিপেট করার জন্য। আমরা আবার চলে যাচ্ছি আমাদের ডিসকাশনে, যে হচ্ছে কিভাবে আমি আলাদা করব। এখন আমি তো বললাম যে সার্টেইন টাইপস অফ প্রোটিনের সাথে বাইন্ড করে, ওকে, MHC দিয়ে আমি আলাদা করব। তো এখন আপনাকে আমি কি বলেছিলাম, 1 লাখ সেল দিয়ে দিলাম, টি সেল দিয়ে দিলাম। টি সেল হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট, রাইট? টি লিম্ফোসাইট। এটার মধ্যে CD4 কিছু আছে, CD8 কিছু আছে। এখন আপনি কিভাবে আলাদা করবেন? তো আপনি MHC দিয়ে আলাদা করতে পারেন, রাইট? তো এই যে আলাদা, নট অনলি আলাদা, ইউ ক্যান কাউন্ট যে আসলে আমার 1 লাখের মধ্যে কত হাজার CD4 সেল আছে,
কত হাজার CD8 সেল আছে, এটা আপনি লিটারালি ইউ ক্যান কাউন্ট ইট, এবং এটা আপনি করবেন এই টেকনিকের মাধ্যমে, যেটার নাম হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। তো কিভাবে করবেন, জিনিসটা খুবই মানে ইন্টারেস্টিং থিং, যে আপনার কাছে এখন একটা জার আছে, এর মধ্যে 1,00,000 টি সেল আছে। আপনি জানেন যে এখানে CD4 সেলও আছে, CD8 সেলও আছে। আপনি এখন এটাকে বের করবেন, গণনা করে বের করবেন যে কয় হাজার CD4 সেল আছে, কয় হাজার CD8 সেল আছে। তো এখানে যেটা করে, আপনি একটা MHC নিবেন, ঠিক আছে? আপনি জানেন যে MHC1 বাইন্ড করে CD8 এর সাথে, MHC2 বাইন্ড করে CD4 এর সাথে। তো আপনি যে কোনো একটা MHC পিক করবেন, ইদার MHC1 অথবা MHC2। ধরলাম আপনি is it only indicated for CD, মানে শুধু কি CD বের করার জন্যই আমরা ফ্লো সাইটোমেট্রি করি নাকি, এটাই কি আপনার প্রশ্ন? মানে CD4 সেল, CD8 সেল বের করার জন্যই কি আমরা, আচ্ছা আচ্ছা, না, আমার যেটা আইডিয়া যে উই ক্যান ডু ইট ফর এনি টাইপস অফ এনি ফ্যামিলি অফ সেল। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে CD4 সেল, CD8 সেলকে আমরা এখন আলাদা করব, ওকে? কারণ অন্য অনেক জাতের সেল আছে, তাদের অনেক ধরনের কলোনি আছে, রাইট? এন্ড প্রতিটা সেল টাইপই আমরা আলাদা করতে পারবো বেসড অন দ্যাট ফ্লো সাইটোমেট্রি, ঠিক আছে? এখানে যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট এইডে সম্ভবত এটা আছে, এবং এই জিনিসটা হচ্ছে জাস্ট অ্যান এক্সাম্পল, ওকে? ইউ ক্যান ডু ইট ইন এনি ফ্যামিলি অফ সেল। এই ফ্লো সাইটোমেট্রি জিনিসটা, যদি কোনো ফ্যামিলি অফ সেলে আপনি পার্টিকুলার সেল কাউন্ট বের করতে চান, ইউ ক্যান ডু দিস প্রসিডিওর, ঠিক আছে? এখন হচ্ছে যে জিনিসটা, যে মানে কি করবেন, হ্যাঁ, কি করবেন আপনি? আপনি একটা জারের মধ্যে 1,00,000 সেল আছে, CD4 আছে, CD8 আছে, আপনি MHC1 নিয়ে নিলেন, এবং নট অনলি ইউ টুক দ্য MHC1 এর মধ্যে আপনি একটা স্পেসিফিক ফ্লুরোসেন্ট ডাই মিশিয়ে দিলেন, ওকে? তারপর ওই আপনি ফ্লুরোসেন্ট ডাই মানে কি, এক ধরনের কালার, তাই না? ফ্লুরোসেন্ট একটা কালার ফর্ম করবে, যদি তার মধ্যে স্পেসিফিক লাইট ফেলা হয় তাহলে সেইটা কালারাইজ হবে, আপনি কালারটা দেখতে পাবেন। আপনি করলেন কি, ওই ডিব্বাটা, রঙের ডিব্বাটা নিয়ে এখানে ঢেলে দিলেন এই স্যাম্পলটার মধ্যে। আপনার কি মনে হয় যে এই MHC গুলো সব সেলের সাথে বাইন্ড করবে? না। MHC1 যেহেতু আমি নিয়েছি, সে শুধুমাত্র CD8 সেলের সাথে বাইন্ড করবে। CD4 সেলগুলো কিন্তু একলাই থেকে যাবে, শুধুমাত্র CD8 এর সাথে গিয়ে আমার ওই কালারাইজড MHC বা কালারাইজড ফ্লুরোসেন্ট MHC1 গুলো বাইন্ড করে ফেলবে। এখন আপনি কি করলেন, আপনি জানেন যে ওকে ফাইন, আমার কাছে 1,00,000 সেল আছে, আমি হচ্ছে MHC1 ঢেলে দিলাম, এবং MHC1 গুলো আমার CD8 সেলের সাথে বাইন্ড করলো। এখন আমার স্যাম্পলে CD8 সেল আছে এবং তাদের সাথে MHC1 বাইন্ডিং অবস্থায় আছে। নট অনলি দ্যাট, ওই MHC1 গুলো কালার অ্যাড করা, ওদের সাথে কিছু ফ্লোরেসেন্ট ডাই মিক্স করা আছে। এখন আপনি করবেন কি, এই যে এই স্ট্রাকচারটা, এই যে টিউবটা, এটার মধ্যে দিয়ে আপনি আপনার সব স্যাম্পল গুলোকে কি করবেন, ঢেলে দিবেন, ঠিক আছে? এখানে যেটা করছে দেখেন, এই যে স্যাম্পল গুলো, আপনার যাবতীয় স্যাম্পল, ঠিক আছে, এগুলোকে আপনি এদিক দিয়ে ঢেলে দিচ্ছেন। একটা এরকম টিউব লাইক স্ট্রাকচার, খুবই ন্যারো টিউব, হ্যাঁ, এটার মধ্যে দিয়ে আপনার সেলগুলো এখন সব পড়বে। এতই ন্যারো টিউবের এই অংশটুকু এতই ন্যারো, সরি, এই অংশটুকু এতই ন্যারো যে only one cell can pass at a time, ঠিক আছে? জিনিসটা কি, ঢেলে দিলেন 1,00,000 সেল, ওকে, বাট এই জায়গাটা যখন চিকন অংশটা দিয়ে যাবে তখন একটা একটা সেল করে যাবে, হ্যাঁ, ওকে ফাইন, যাচ্ছে, তাহলে আপনার এখানে CD8 সেলও যাচ্ছে, CD4 সেলও যাচ্ছে। ঘটনাটা কোথায় ঘটছে? ঘটনাটা হচ্ছে এই জায়গায় ঘটছে। একটা লেজার লাইট বসিয়ে রেখেছেন ওই ন্যারো অংশটার, ধরেন এটা যদি ন্যারো অংশটা হয়, এই জায়গাতে একটা আপনি লেজার লাইট বসিয়ে রেখেছেন, একটা একটা সেল করে এদিকে পাস হচ্ছে, রাইট? লেজারটা করছে কি, সার্টেন ওয়েভ লেংথের, লেজার লাইট যেহেতু আপনি জানেন লাইটের বিভিন্ন ওয়েভ লেংথ আছে, সার্টেন একটা ওয়েভ লেংথের এই লেজারটা, সেটা যখনই ওই কালারওয়ালা কালারাইজড যেই সেলটা আছে আমার,
সেটার উপর পড়ছে, তখন সে একটু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে লাইটটা, কারণ এটা হচ্ছে সার্টেইন ওয়েভলেংথ, মানে কালারের সাথে, কালারের মধ্যেও তো, কালারের থেকেও তো কিছু ওয়েভলেংথ বের হচ্ছে, সেই কালারের ওয়েভলেংথের সাথে আমার লেজারের যে ওয়েভলেংথটা, সেটা যখন একটু ডিসক্রিপেন্সি হচ্ছে, তখন এটা একটু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। এবং নট অনলি দ্যাট, এই স্ক্যাটার্ড, ধরেন এই লাইটটা একদম স্ট্রেট যাচ্ছে, ধরেন আমার CD4 সেল যখন পাস হয়ে যাচ্ছে, আমার লেজারের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ CD4 সেলের সাথে আমার কোনো ফ্লুরোসিন ডাইটা এগুলো কিছু নাই, রাইট? বাট যখনই CD8 সেল যাচ্ছে, তখনই আমার লেজার লাইটটা একটু এরকম এরকম নড়ছে, এবং এই জায়গাতে একটা সেন্সর বসানো আছে। যতবার সে নড়ছে, ততবার সে একটা সেন্সর পাচ্ছে, সেন্স পাচ্ছে, এবং সেন্সের সাথে সাথে একটা কম্পিউটার প্রোগ্রাম বসানো আছে, সেখানে সে ইনপুট দিয়ে দিচ্ছে, একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা পাইলাম, চারটা পাইলাম, এরকম করে সে একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে। তার মানে কি, যতবার CD8 সেল এদিক দিয়ে পাস হবে, ততবার সে সিগন্যাল দিবে, রাইট? এখন ওই সিগন্যাল যতবার দিবে, ততবার কি হবে, আপনার জিনিসটা উঠে যাবে যে এতগুলো CD8 সেল আছে, রাইট? তত মানে ততবারই মানে আপনি কাউন্ট করে ফেলছেন আসলে কয়টা CD8 সেল আছে। ধরলাম এখানে 70,000 বার সে এরকম স্ক্যাটার্ড হলো, তাহলে আপনার কম্পিউটারেই উঠে যাবে কত কত হাজার CD8 সেল আছে। দ্যাটস দ্য টেকনিক। ক্লিয়ার? সেলের একটা ফ্লো হচ্ছে, আপনি সেল মেজার করছেন কিভাবে, সার্টেইন ফ্লুorescent ডাই মিশিয়ে দিয়েছেন সেলের সাথে, যত ওই সার্টেইন ফ্লুorescent ডাইতে ওই লেজার লাইটটা, সেই ওয়েভলেংথের লাইটটা সার্টেইন স্ক্যাটার করে, যেভাবে স্ক্যাটার করছে সেটা একটা স্ক্রিনের উপর করছে, ওই স্ক্রিনটা মানে সেন্স, কি বলবো এটাকে, একটা সেন্সর, একটা স্ক্রিনে এটা হচ্ছে, করার সাথে সাথে ওই সেন্সরে ইলেকট্রিক্যাল চেঞ্জ প্রোগ্রামিং কোডিং এর মাধ্যমে চলে যাচ্ছে আপনার কম্পিউটারের সিপিইউতে, সেখান থেকে সেটা আপনার স্ক্রিনে ডিরেক্টলি শো করে দিচ্ছে যে কয়বার স্ক্যাটার হলো। উইদিন সেকেন্ডস ইউল গেট যে আছে এখানে এত লাখ সেল আছে বা এত হাজার সেল আছে, সার্টেইন সেল টাইপ, CD8 সেল টাইপ। এখন এটা তো বললো একটা সেল টাইপ। এখন মানে এই জিনিসগুলো এতই আধুনিক যে ইউ ক্যান মেজার এভরি সেল টাইপ, মানে ওই লেজারটা প্রত্যেকটা ফ্লুorescent ডাই এর জন্য স্পেসিফিক করা আছে ওয়েভলেংথটা, ঠিক আছে? আপনি একই সাথে CD4 সেল, CD8 সেল একই সাথে আপনি মেজার করতে পারবেন। আপনি একই সাথে MHC1 MHC2 ঢেলে দিবেন, এক একটার এক একটা ফ্লুorescent ডাই আছে এক এক ধরনের কালারের, এবং যখনই সেটা এই ফ্লো সাইটোমেট্রি টিউবের মধ্যে দিয়ে পাস হবে, লেজার লাইটটা বিভিন্নভাবে স্ক্যাটার করবে। CD4 এর জন্য একদিকে স্ক্যাটার, মানে CD4 এর যে ডাই সেটার জন্য একদিকে স্ক্যাটার করবে, CD8 এর যে ডাই সেটার জন্য আরেকদিকে স্ক্যাটার করবে। ফলে আপনি বুঝে যাবেন, মানে ওই কম্পিউটারটা বুঝে যাবে যে কয়টা CD4 আছে, কয়টা CD8 আছে, ইনস্ট্যান্ট সে রেজাল্ট দিয়ে দিবে, এতগুলো CD4, এতগুলো CD8। ঠিক আছে? এবং এটা একটা গ্রাফিক্যালি আপনাকে সে রিপ্রেজেন্ট করে দিবে, যে ডটের মাধ্যমে করে একটা গ্রাফ দেওয়া থাকে, CD4 সেল থাকে, CD8 সেল থাকে, CD4 এর কতগুলো ডট সেগুলো CD4 এর বাক্সে থাকে, CD8 এর কতগুলো ডট সেগুলো CD8 এর বাক্সে থাকে। অনেক সময় হয় কি, কোন কোন সেলে দেখা যায় কি, মানে CD4 CD8 তো ডিফারেন্ট সেল, কিছু অন্য ধরনের কিছু সিডি প্রোটিন, ঠিক আছে, কমপ্লিমেন্ট যেটাকে বলে ডিফারেন্সিয়েশন, কমপ্লিমেন্ট না, ক্লাস্টার ডিফারেন্সিয়েশন, কিছু প্রোটিন, সিডি মানে ক্লাস্টার ডিফারেন্সিয়েশন, কিছু প্রোটিন দুটো সেলেই কমন থাকে। যেমন টি সেলের ক্ষেত্রে আমরা পড়বো এটা সামনে, ডোন্ট গেট কনফিউজড, যে টি সেলের ক্ষেত্রে আমার CD3ও থাকে, দুটো সেলেই আমার CD3ও থাকে। ওকে, তো CD3 যদি দুটো সেলেই থাকে, আর আপনি যদি এমন কিছু প্রোটিন অ্যাড করেন বা এমন কিছু ডাই অ্যাড করেন যে CD3 কেও মার্ক করবে, তখন সে সার্টেন আদার স্ক্যাটার করবে লাইটটা, এবং সেটাও উঠে যাবে আপনার এই কম্পিউটার স্ক্রিনে, যে কয়টা CD3 আছে, কয়টা CD4 আছে, কয়টা CD8 আছে, সবকিছু এই স্ক্রিনে উঠে যাবে। সো দ্যাট ইজ ইউর ফ্লো সাইটোমেট্রি। তাহলে বেসিক জিনিসটা কি, একটা ফ্লো হচ্ছে ফ্লো অফ সেলার, and some cells are colored, এবং কিভাবে কালার, স্পেসিফিক ফ্লুorescent ডাই দেওয়া আছে, কিভাবে ডাই দেওয়া হলো, ওই সেলটা যেই ধরনের
প্রোটিন বা এনজাইমের সাথে বাইন্ড করে, যেমন এই ক্ষেত্রে CD4 CD8 বলেছি, তারা বাইন্ড করে MHCর সাথে। সেই MHCটাকে কালার করা হয়েছে এবং তারা সেইভাবেই CD4 CD8 এর সাথে বাইন্ড করেছে, এবং যখনই তারা ফ্লো হচ্ছে এই ফ্লো টিউবের মধ্যে দিয়ে, তখন তারা একটা লেজার লাইটের উপর দিয়ে যাচ্ছে। লেজার লাইটের স্ক্যাটারনেসের উপর ডিপেন্ড করে আপনার সার্টেন সেন্সর অফ ইউর কম্পিউটার ইজ গিভিং দ্য রেজাল্ট যে কোন জাতের সেল কয়টা আছে। এটা কয় লাখ, এটা কয় লাখ, এটা কয় লাখ। ওকে, ক্লিয়ার? ক্লারো? ওকে, আচ্ছা, পড়া কি একটু কঠিন হয়ে যাচ্ছে আজকে? কে কে মনে করেন কঠিন হয়ে যাচ্ছে? হাত তুলেন। ওয়াও, গ্রেট। কেউই মনে করেন না পড়া কঠিন হয়ে যাচ্ছে। ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট। আমি হলে বলতাম ভাই পড়া কঠিন হয়ে যাচ্ছে। কেউ মনে করেন না পড়া কঠিন হয়ে যাচ্ছে? দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। ইদার আমি খুব ভালো বুঝাচ্ছি, অথবা হচ্ছে আপনারা এখনই বুঝতে চাচ্ছেন না। বুঝছেন না সেটা না, বুঝতে পারছেন না, নট দ্যাট, আপনারা বুঝতে চাচ্ছেন না। When you want to understand something, you can understand something. মানে আপনি যখনই চাইবেন তখনই হবে জিনিসটা। ওকে, অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, 10 মিনিটের ব্রেক, দেন উইল কাম ব্যাক এবং মাইক্রো অ্যারে, ঠিক আছে, এটা পড়বো। জীবনে প্রথম পড়ছেন না? ওকে, নো ওয়ারিজ, জীবনে প্রথম অনেক কিছুই করতে হবে। স্টেপ 1 পরীক্ষা জীবনে একবারই দিতে হবে ইনশাল্লাহ, এবং সেটাও একটা প্রথম অভিজ্ঞতা এবং শেষ অভিজ্ঞতাই হবে ইনশাল্লাহ। কারণ 8 ঘন্টার পরীক্ষা ভাই আমি জীবনেও দিই নাই। ওইবারই গেছি পরীক্ষা দিতে এবং বুঝতে পারছি যে মানে কেন মানুষ বলে এটাকে why it is the hardest exam। যদিও সিকে পরীক্ষা 1 ঘন্টা বেশি, এখনই আপনাদেরকে ডিসকাস করছি না। 8 ঘন্টার পরীক্ষা মানে কি, ব্রেক সহ 8 ঘন্টা। ওকে, আমি ডিসকাস করব পুরো ব্যাপারটা, প্রসেসটা সম্পর্কে সময় পেলেই ডিসকাস করব একটু একটু। স্টেপ 1 হচ্ছে 8 ঘন্টার, স্টেপ 2 সিকে হচ্ছে 9 ঘন্টার। 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ব্রেক। ব্রেক কিভাবে 1 ঘন্টা হয় সেটা পরে বলবো। আর সিকেতে হচ্ছে 9 ঘন্টার পরীক্ষা, এর মধ্যে 1 ঘন্টা ব্রেক। স্টেপ 1 হচ্ছে 8টা ব্লক, সরি 7টা ব্লকের প্রশ্ন, 7টা 40টা করে প্রশ্নের ব্লক, আর সিকেতে হচ্ছে 8টা করে, 8টা ব্লক, প্রতিটায় 40টা করে, ঠিক আছে? অলরাইট, সো এখন একটা ব্রেক হয়ে যাক, 10 মিনিট পরে আবার শুরু করছি। আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলুন। আচ্ছা, এখন যেটা হচ্ছে মাইক্রো অ্যারে, তাই তো? মাইক্রো অ্যারে জিনিসটা কি? মাইক্রো অ্যারেটা হচ্ছে মোর লাইক মোর কি বলবো এটাকে, মডার্ন টেকনিক। একসাথে মানে আপনি যদি এমন হয় যে এত প্রসিডিওর করার প্রয়োজন নাই, আলাদা করব, নিব, প্রোব বসাবো, তারপরে এক্স-রেতে দিব, দেন আমি দেখবো, তাই না? অনেক প্রসেস না? এত প্রসেস করার প্রয়োজন নাই। ইউ জাস্ট ওয়ান্ট টু সি, যে ডিরেক্টলি ইউ ওয়ান্ট টু সি যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। তখন আপনি জিনিসটা মানে মোর লাইক আমাদের যে ডায়াবেটিক গ্লুকোমিটার আছে, অথবা হচ্ছে ধরেন এবিজি অ্যানালাইসিস করি, তাই না? আমাদের যে এবিজি মিটার আছে, এই জিনিসগুলোর মতো আপনি জাস্ট স্যাম্পলটা দিবেন, সাথে সাথে একটা রেজাল্ট চলে আসবে। এটা যদি আপনি চান, দেন ইটস কল্ড মাইক্রো অ্যারে। এখানে দেখেন যে কিছু ক্যান্সার সেল, নর্মাল সেল, এখানে হচ্ছে এমআরএনএ আলাদা করা হয়েছে এদের থেকে, ঠিক আছে? তারপর এদের থেকে প্রথমে কমপ্লিমেন্টারি একটা ডিএনএ বের করা হয়েছে, এটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। হ্যাঁ, তারপরে একটা কি বলবো, একটা প্লেটের মতো আছে, কি ধরনের প্লেট আই ডোন্ট নো, প্লাটিনাম প্লেট অর সামথিং। এটার মধ্যে আপনি এই পুরো স্যাম্পল গুলোকে বসিয়ে দিলেন। বসানোর পরে ইউ হ্যাভ এ মেশিন, যেটা দিয়ে হচ্ছে আপনি জাস্ট স্ক্যান করবেন, জিনিসটাকে স্ক্যান করবেন। ওই মেশিনের মধ্যেই, চিপের মধ্যেই আপনার বিভিন্ন কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বসানো আছে। আপনি যখন স্ক্যান করছেন, দে আর লাইক জাস্ট ওই মিক্স অ্যান্ড ম্যাচ করে নিচ্ছে যে এখানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স এটার সাথে এটা মিলে যাবে, তাহলে এটা
একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিবে মেশিনে, এটার সাথে এটা মিলে যাবে, গ্রিন সিগন্যাল দিয়ে দিবে। এরকম যে স্ক্যান করে গেলেই you will have the result যে আসলে কি এখানে এই ধরনের certain types of gene বা certain types of DNA sequence আছে নাকি নেই। ঠিক আছে, খুবই সিম্পলি বললাম ব্যাপারটা, আসলে যত সিম্পলি বললাম নট সো সিম্পল, আরো কমপ্লেক্স প্রসিডিউর। ইউ জাস্ট রিমেম্বার যে এখানে মাইক্রোওয়েভেতে হচ্ছে কিছু এই ধরনের আমার স্যাম্পল গুলোকে আমি খুব মানে হচ্ছে খুব সিম্পলি ওয়ান ওয়েতে আমি জাস্ট একটা স্ক্যান মেশিনের মাধ্যমে আমি এটাকে স্ক্যান করে বের করে ফেলতে পারছি যে আমার কি ধরনের জিন সিকোয়েন্স আছে। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের মাইক্রো অ্যারে। এরপর যেটা আছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, তাই না, এলাইজা, তাই না। এলাইজা টেকনিকটা কি, এটা হচ্ছে এনজাইম লিঙ্কড, মানে এনজাইমের সাথে সে লিঙ্ক করা আছে। হ্যাঁ, এখন যেটা ইমিউনোসরবেন্ট মানে আমার ইমিউন সেল রিলেটেড কিছু একটা, তাই তো। ওই যে আমরা করি না এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট, বিভিন্ন জেনেটিক ইমিউনোলজিক ডিজিজে আমরা এটা ইউজ করে থাকি। তো এখানে দেখেন দুটো এলাইজা দেওয়া আছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট এলাইজা। ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার or you don't have to memorize these things separately. তো ওভারঅল একটা আইডিয়া লাগবে এলাইজা সম্পর্কে যে কিভাবে এলাইজাটা হচ্ছে। ক্যান ইউ হোল্ড ফর আ সেকেন্ড? আচ্ছা, ওকে, সরি। এখন যেটা বলছি যে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, এখানে দেখেন কি করছে, সংক্ষেপে বলি জিনিসটা, যে একটা অ্যান্টিজেন আছে, তাই তো। কোথায় গেল, এই যে একটা অ্যান্টিজেন আছে এখানে, আপনি ওই অ্যান্টিজেনটা সাসপেক্ট করেই আগাচ্ছেন, মানে আপনি দেখতে চাচ্ছেন যে ওই অ্যান্টিজেনটা আছে নাকি নেই, তাই তো। So what you will do, you will add a antibody of your suspected antigen. যদি এই ধরনের অ্যান্টিজেন এখানে থাকে, আপনি সাসপেক্ট করেন, then you know যে সেটার অ্যান্টিবডিটা কি, তাই তো। আপনি সেই অ্যান্টিবডিটা এখানে অ্যাড করবেন, শুধু অ্যান্টিবডিটা আবার ট্যাগ করা থাকবে একটা এনজাইমের সাথে। এটাই হচ্ছে এনজাইম লিঙ্কড, তাই না। এনজাইমটা এই অ্যান্টিবডিটার সাথে লিঙ্ক করা আছে। এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি দিয়ে আপনি একটা ডিটেকশন করছেন। কিভাবে ডিটেকশনটা করবেন? এই এনজাইমটা এমনিতে কাজ করবে না, এই এনজাইমটা এমনিতে কাজ করবে না। কখন কাজ করবে এনজাইমটা, এটা হচ্ছে কথা। যখন আপনার এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে একটা সিগন্যালিং একটা প্রসেস, মানে এটা হলে বুঝবো যে ওটা আছে, এই ধরনের একটা জিনিস। যখন আমার এই অ্যান্টিবডিটা এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিটা তার অ্যান্টিজেনটাকে পেয়ে যাবে বা অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করবে, দেন আমার এই এনজাইমটা অ্যাক্টিভেটেড হবে। এনজাইমের তো অ্যাক্টিভেশনের একটা প্রসেস আছে। এই এনজাইমটা অ্যাক্টিভ হবে না আনলেস আপনার এই অ্যান্টিবডিটা তার সার্টেইন অ্যান্টিজেনের সাথে বাইন্ড না করে। তার মানে এই ব্লু অ্যান্টিজেনটার সাথে যদি আমার অ্যান্টিবডিটা বাইন্ড না করে, তখন আমার এই রেড এনজাইমটা অ্যাক্টিভ হবে না। আর যদি অ্যাক্টিভ না হয়, তখন আমার এই প্রসেসটা হবে না। মানে আমি একটা সাবস্ট্রেট দিয়ে দিব সেখানে। সাবস্ট্রেট মানে হচ্ছে এনজাইম যেই জিনিসটার উপর কাজ করে, তাই তো। এনজাইমটা কোনো একটা রিঅ্যাকশনে কাজ করে, যেই জিনিসটার উপর কাজ করে সেটাকে একটা প্রোডাক্টে ফর্ম করে, সেই জিনিসটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট, এনজাইমের সাবস্ট্রেট, তাই তো। যদি আমার এনজাইম অ্যাক্টিভ না হয়, সে তার সাবস্ট্রেটে কোনো চেঞ্জ আনতে পারবে না, এটা হচ্ছে কথা। যদি আমার এনজাইম অ্যাক্টিভ হয়, তখন হচ্ছে আমার ওই সাবস্ট্রেটটা, সার্টেইন সাবস্ট্রেটটা চেঞ্জ হয়ে
একটা নিউ সাবস্টেন্সে পরিণত হবে, যেখানে আমি কিছু কালার চেঞ্জ দেখবো। চোখের দেখায় আমি দেখবো যে কিছু কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হওয়ার মানে কি? এখন যদি আপনি পিছন থেকে সামনে আসেন, কালার চেঞ্জ হওয়ার মানে হচ্ছে আপনার ওই সাবস্ট্রেটটা চেঞ্জ হয়ে একটা নিউ একটা সাবস্টেন্সে পরিণত হয়েছে। কেন হয়েছে? তার উপরে একটা এনজাইম কাজ করেছে। কেন এনজাইম কাজ করেছে? তার মানে হচ্ছে আমার এনজাইমটা যেই অ্যান্টিবডির সাথে লাগানো ছিল, সে একটা অ্যান্টিজেনকে পেয়েছে। এজন্যই আমার এনজাইমটা অ্যাক্টিভ হয়েছে এবং সাবস্ট্রেট আলটিমেটলি পুরো জিনিসটা, পুরো প্রসেসটা হয়ে একটা কালার চেঞ্জ পাবো আমি। ওকে? কিন্তু যদি অ্যান্টিজেনটা না থাকতো, তাহলে কিন্তু এই পুরো প্রসেসটা হতো না। তাহলে আপনি বলে দিন যে না, এখানে এই সার্টেন অ্যান্টিজেনটা নেই, আমি যে অ্যান্টিজেনটা দেখতে চাচ্ছি, ইট ইজ নট হিয়ার। ঠিক আছে? আপনি এটা ডিসিশনে পৌঁছাতেন। এখন দেখেন এখানে এই আরেকটা প্রসেস যেটা ইনডিরেক্ট এলাইজা, আই ডোন্ট এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ড যে কেন ইনডিরেক্ট এলাইজা করছে এখানে। আই ডোন্ট থিঙ্ক এটা আপনাদের ফার্স্ট এইডে বা ইউওয়ার্ল্ডে আছে। তারপর এই ছবিতে যেহেতু আছে একটু ডিসকাস করি। এখানে যেটা করে যে মানে আমার যে টার্গেট অ্যান্টিবডি, সেটার সাথে আমি সরাসরি এনজাইম লাগাতে পারি না। আমার যে টার্গেট অ্যান্টিবডি মানে হচ্ছে এটা হচ্ছে আমার টার্গেট অ্যান্টিবডি, যেটা আমার টার্গেট অ্যান্টিজেনের সাথে লাগছে, সেই টার্গেট অ্যান্টিবডি যেটা এই গ্রিন অ্যান্টিবডিটার সাথে দেখা যাচ্ছে আমি কোনো এনজাইম লাগাতে পারছি না, এই রেড এনজাইমটা লাগছে না। কিন্তু আমি আরেকটা অ্যান্টিবডি এখানে আনছি, যেই অ্যান্টিবডি ইজ এগেইনস্ট মাই টার্গেট অ্যান্টিবডি। তাই তো? মানে এই সবুজ অ্যান্টিবডির সাথে আমি আমার রেড এনজাইম লাগাতে পারছি না, বাট সবুজ অ্যান্টিবডি একটা আছে যে কিনা এনজাইমের সাথে বাইন্ড করে। এবং মোটামুটি যখন এভাবে আমি এনজাইমটাকে কোনোভাবে ইনডিরেক্টলি আমি এটার সাথে বাইন্ড করে দিচ্ছি, এই পুরো চেইনটার সাথে আমি বাইন্ড করে দিচ্ছি আমার এই রেড অ্যান্টিজেনটাকে, রেড এনজাইমটাকে। যদি এভাবে বাইন্ড করে, দেন আমার এনজাইম উইল বি অ্যাক্টিভ, এবং আমার এনজাইম যখন অ্যাক্টিভ হয় তখন আমার এই রিঅ্যাকশনটা হবে, আই উইল গেট এ কালার চেঞ্জ। ঠিক আছে? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা হচ্ছে ইউ ওয়ান্ট টু সি ইফ দেয়ার ইজ এনি কালার চেঞ্জ। ওকে? এবং কালার চেঞ্জটা দেখতে হলে আপনাকে এভাবেই দেখতে হবে। এভাবে একটা এনজাইম লিঙ্কড একটা অ্যান্টিবডি যেন আপনার অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। যদি বাইন্ড করে, এনজাইমটা অ্যাক্টিভ হবে। যদি এনজাইমটা অ্যাক্টিভ হয়, দেন ইট উইল cause some change in the color of some substrate, এবং সেই সাবস্ট্রেটটা চেঞ্জ হয়ে একটা নিউ কালার দিবে আপনাকে। এবং যদি কালার দেয়, ইউ আর শিওর দ্যাট ওই অ্যান্টিজেনটা এই স্যাম্পলে আছে দেখেই আমার আলটিমেটলি কালার চেঞ্জটা হলো। And this procedure is called ELISA, enzyme linked immunosorbent assay. That's it. আচ্ছা, নেক্সট যেটা আছে ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং হচ্ছে আমাদের একটা টেকনিক, যেটা হচ্ছে যে টেকনিকের মাধ্যমে আমরা ক্রোমোজোম গুলোকে সাজাতে পারি। কারণ আমরা জানি আমাদের প্রতিটা সেলে 46 করে ক্রোমোজোম আছে, তাই তো? এক্সেপ্ট গ্যামেট সেল। ক্রোমোজোম, সরি, এক্সেপ্ট কি বলে এটাকে, গোনাডাল সেল, নট গ্যামেট সেল। গোনাডাল সেল ছাড়া আমাদের হচ্ছে প্রতিটা সেলেই হচ্ছে 46 করে ক্রোমোজোম আছে। এখন 46 ক্রোমোজোম গুলোর একটা কপি আসে বাবার থেকে, আর একটা কপি আসে মায়ের থেকে, রাইট? তো এটা যেটা হয়, আমরা ওই কপিগুলো, ক্রোমোজোম গুলোকে বেসড অন দেয়ার নাম্বার আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করি। ঠিক আছে? 1 2 3 করে অ্যারেঞ্জমেন্ট করি। কিভাবে নাম্বারিং করে? আমার মনে হয় বড় থেকে ছোটর দিকে হয়তো নাম্বার করে। দেখেন এখানে যদি আপনি খেয়াল করেন, 1 নাম্বার ক্রোমোজোমটা সবচেয়ে বড়। এবার এদিকে যদি আসেন, 22 নাম্বারটা সবচেয়ে ছোট। সম্ভবত বড় থেকে ছোট এভাবে করে নাম্বারিং করে এবং অ্যারেঞ্জ করে, এবং ইউ ক্যান ডিরেক্টলি সি ইট। You can directly see these chromosomes. Probably they do it in some phase of metaphase or something. They extract the chromosome and they arrange it based on the numbers. কিভাবে এক্স্যাক্টলি করে I don't know, বাট এই প্রসেসটা যেটার মধ্যে আপনি ক্রোমোজোমটাকে আলাদাভাবে সাজাবেন, 1 নম্বরের বাবা মার ক্রোমোজোম, 2 নাম্বার বাবা মার ক্রোমোজোম, 3 নাম্বার বাবা, এভাবে করে যখন সাজাবেন, তখন জিনিসটাকে বলা হচ্ছে ক্যারিওটাইপিং। ওকে? এবং আই থিঙ্ক ইটস এ ইলেকট্রন
মাইক্রোস্কোপ ভিউ। আচ্ছা, এখন যেটা নেক্সট থিং, এটাকে বলা হচ্ছে ফিশ টেকনিক। ফিশ মানে হচ্ছে ফ্লোরোসেন্ট ইন সাইটু হাইব্রিডাইজেশন। ঠিক আছে, মানে ইন সাইটু মানে কিছু একটার মাঝখানে যদি আপনি চেঞ্জ করেন, ইন সাইটু বা একটা সাইটে যদি আপনি চেঞ্জ করেন, সেটাকে বলা হচ্ছে ইন সাইটু। তো কি করছে এখানে বুঝতেই পারছেন, নামেই পরিচয় আসলে সবকিছু। এমন একটা জিন সিকোয়েন্স আপনি ঢুকিয়ে দিবেন, একটা জিন সিকোয়েন্সের মধ্যে অলরেডি একটা জিন সিকোয়েন্স আছে, সেটার মধ্যে এমন একটা জিন সিকোয়েন্স ঢুকিয়ে দিবেন যেটা হচ্ছে ঝলমল করে, মানে যেটা হচ্ছে ফ্লুরোসেন্ট। ঠিক আছে, এবং ফ্লুরোসেন্ট জিনিসটাই আপনি চোখে দেখবেন, কারণ নর্মাল যে জিনিসটা সেটা হয়তো আপনি সার্টেইন কন্ডিশনে না গেলে আপনি চোখে দেখবেন না, বাট ফ্লুরোসেন্স যদি থাকে ইউ ক্যান সি ইট, তাই তো? এই যে ফ্লুরোসেন্স জিনিসটা এখানে দেখেন কি করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফিশ টেকনিক, ফ্লুরোসেন্ট ইনসাইটু হাইব্রিডাইজেশন। এখানে একটা প্রোব, যেটা হচ্ছে ফ্লুরোসেন্ট মানে কালারফুল একটা প্রোবকে এই জিন সিকোয়েন্সটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং আলটিমেটলি এরকম একটা হাইব্রিড একটা সিকোয়েন্স আপনি পাচ্ছেন, যেটা ইউ ক্যান সি। ওকে, তাহলে জিনিসটা অনেকটা কি বলবো, ব্লোটিং টেকনিকের মতো অনেকটা, না ব্লোটিং টেকনিকের মতো, বাট আই এম নট শিওর যে কিভাবে এক্স্যাক্টলি ব্লোটিং টেকনিক প্লাস পলিমারেজ চেইন রিয়াকশন, পলিমারেজ চেইন রিয়াকশন যেমন আমরা হিটিং করি, ডিনেচার করি, তাই না, অনেকটা এরকম কাছাকাছি। তো জিনিসটা কিছুই না, জিনিসটা আপনি জাস্ট মনে রাখবেন যে আমি কালার করে দেখবো, শুধুমাত্র কালার করবো এবং দেখবো। ইটস নট ব্লোটিং, ব্লোটিং আমরা অনেক কিছু করছি, অনেক প্রসেস করছি, বাট ফ্লোরোসেন্টে নট লাইক দ্যাট, উই জাস্ট ইনপুট দিস জিন সিকোয়েন্স উই ওয়ান্ট টু সি, দ্যাটস ইট। এটা একটা মাইল্ড একটা ডিফারেন্স, জাস্ট রিমেম্বার, ঠিক আছে? নট খুব বেশি যে স্টেপস নিয়ে প্রশ্ন করবে, নট দ্যাট, আপনাকে স্টেপস গুলো নিয়ে প্রশ্ন করবে না। বেশি চেয়ে বেশি কি দিতে পারে, একটা ডিজিজ দিতে পারে, ডিজিজের মধ্যে দিতে পারে একটা ফ্লুরোসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশন। আপনি যদি ফার্স্ট এড দেখেন, একটা ছবি আছে যে মানে কিছু ক্রোমোজোম গুলো অ্যারেঞ্জ করা আছে, কোন জায়গায় সাদা, কোন জায়গায় লাল, এরকম করে অ্যারেঞ্জ করা আছে। ওই রকম একটা ছবি দিয়ে বলবে যে এখানে সার্টেইন ক্রোমোজোমে কিছু গ্যাপ পাওয়া গিয়েছে বা কিছু এক্সট্রা জিন পাওয়া গিয়েছে। তখন ওই পার্টিকুলার কোয়েশ্চেনের সিনারিও থেকে আপনাকে অ্যান্সারটায় পৌঁছাতে হবে। কোনো সার্টেন জেনেটিক করে খুব বেশি কিন্তু কন্ডিশন নিয়ে ডিসকাস করে না ওরা, বা আসেও না। ধরেন ফ্রেজাইল এক্স সিনড্রোম নিয়ে কিছু একটা ডিসকাস করলো, একটা ফিশের একটা ছবি দিয়ে দিল, ছবি দিয়ে দিয়ে বললো ফ্রেজাইল এক্সে কি হয়, সার্টেইন অংশ হয়তো ডিলেট হয়ে গিয়েছে, তো ওরা বললো যে এক্স ক্রোমোজোমের এই জায়গাটা সার্টেইন অংশ ডিলেট হয়ে গিয়েছে, এবং এটার একটা ছবি দিয়ে দিল ফিশের থেকে। আলটিমেটলি তারা প্রশ্ন করলো হচ্ছে ফ্রেজাইল এক্স সিনড্রোম নিয়ে, মানে ওই ছবিটা দিয়ে জাস্ট ওরা টেস্ট করলো যে যে এই ধরনের টেকনিক আছে, বা টেকনিক থেকে ডিরেক্টলি কোনো স্টেপস জিজ্ঞেস করবে না, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, নেক্সট হচ্ছে মলিকিউলার ক্লোনিং। মলিকিউলার ক্লোনিং থেকে কি করছে, মানে আমি যদি সার্টেইন ডিএনএ সিকোয়েন্সকে ইনক্রিজ করতে চাই ফর এ গুড পারপাস, লাইক এখানে যেটা করি আমরা, মানে একটা ইনসুলিন প্রডিউসিং জিন, হ্যাঁ, ইনসুলিন যে জিনটা প্রডিউস করে, আমি চাইলাম সেটাকে আমি 1,00,000 কপি বানাবো এটাকে। তো আগে করতো কি, ইনসুলিন কালেক্ট করতো, বোভাইন ইনসুলিন, পোরকাইন ইনসুলিন কালেক্ট করতো, মানে লিটারালি ইনসুলিন নিত অন্যান্য অ্যানিমেল থেকে, এন্ড দেন এটাকে মানে মানুষের কাজে ইউজ করা হতো। কিন্তু সেগুলোতে অনেক ধরনের রিয়াকশন হতো, সেরাম সিকনেস টিকনেস এগুলো অনেক কিছু হতো। কিন্তু পরবর্তীতে যেটা হলো যে মলিকিউলার ক্লোনিং, আমি যদি জানি যে স্পেসিফিক যেই জিন সিকোয়েন্সটা আমার ইনসুলিন ফর্ম করে, যেটা অলরেডি মানুষ জেনে গিয়েছে, তাহলে আমি করব কি, ওই জিন সিকোয়েন্সটা, পার্টিকুলার জিন সিকোয়েন্সটাকেই কি করব, এক্সাজারেট করব, অনেকগুলো জিন সিকোয়েন্স বানাবো। তারপর ওই জিনগুলোকে আমি একটা কি বলবো, নিউট্রিশন প্লেটে রেখে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি আমি ওই জিন থেকে আরএনএ প্রোটিন ফর্ম করে আলটিমেটলি আমি সেই ইনসুলিনটা পাচ্ছি, তাই তো? এই যে একটা কমার্শিয়ালি যে একটা ইনসুলিন ক্রিয়েট করার যে টেকনোলজি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই মলিকিউলার ক্লোনিং দিয়ে হয়ে থাকে। ওকে, নট অনলি ইনসুলিন, ইনসুলিন ইজ এন এক্সাম্পল। এটা হচ্ছে যে কোনো এটার সাথে মানে কি, এটা
একটু জাকি, এটা কিসের সাথে কি? আচ্ছা, তো এই ইনসুলিনটা is an example of this molecular cloning, and we এর সাথে পিসিআর এর সাথে ডিফারেন্স কোন এটার, এই মলিকিউলার ক্লোনিং এর সাথে নাকি ফিশ টেকনিকের সাথে? ফিশ আর মলিকিউলার ক্লোনিং কোনটার কথা বলছেন? মলিকিউলার ক্লোনিং এর সাথে ফিশের ডিফারেন্স, ওকে, ভেরি গুড। পিসিআর এ যেটা করি আমরা সাধারণত অনেকগুলো ডিএনএ স্ট্র্যান্ড ফর্ম করি, কিন্তু একটা জিনিস যদি আপনি খেয়াল করেন তাহলে পিসিআর এ যেটা হয় আসলে, আপনি কিন্তু ডিএনএ রেপ্লিকেট করেন অলমোস্ট এখানে, রাইট? পিসিআর যেটা হচ্ছে অলমোস্ট ডিএনএ রেপ্লিকেশন করছেন, ঠিক আছে? সেম জিনটাকে আপনি এনহ্যান্স করছেন, দ্যাটস রাইট, বাট মোস্টলি যেটা হচ্ছে যে একটা টেমপ্লেট স্ট্র্যান্ড ধরে একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড ফর্ম করছেন, তাই তো? এবং অনেক সময় এটা হতে পারে যে এই যে যখন আপনি একটা এটা তো সেমি কনজারভেটিভ প্রসেস, তাই না? একটা নিউ স্ট্র্যান্ডে কিছু নিউক্লিওটাইড হয়তো চেঞ্জ থাকতে পারে, কিছু নিউক্লিওটাইড একটু কম বেশি থাকতে পারে, এটা একটা। আরেকটা যেটা যেটা মেইন পার্থক্য বলে আমার মনে হয়, সেটা হচ্ছে পিসিআরটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাস। পিসিআরটা করা হচ্ছে ডায়াগনস্টিক পারপাসে, একটা জিন নিয়ে আপনি গবেষণা করতে চান, অনেকগুলো জিন ক্রিয়েট করে দেন ইউ সি অর লুক এট দ্যাট জিন। ওই যে বলেছিলাম না শুরুতে যে আপনি যদি একটা ফর্ম ফিল আপ করেন, ইউ মেক মাল্টিপল কপিজ বিকজ কোনো ভুল থাকতে পারে আপনার এক একটা ফর্মে, দেন ইউ মেক এ কারেক্ট কপি, kind of like that. PCR টা হচ্ছে অনেকগুলো কপি যদি থাকে, you will have multiple samples to analyze them, right? But এটা হচ্ছে you are literally using this bacterias. PCR আমরা কোনো ব্যাকটেরিয়া আনছি না, এখানে হচ্ছে আপনি ব্যাকটেরিয়াদেরকে ইউজ করছেন to increase the copy of certain DNA to use it for a particular function. মানে এটা দিয়ে আপনি কোনো ডায়াগনোসিসে যেতে চাচ্ছেন না, ডায়াগনস্টিক প্রসিডিওর না, you will be using this DNA to produce certain type of RNA and produce certain type of protein to make them available commercially available করার জন্য আপনি একটা certain DNA কপিকে ইনক্রিজ করছেন, ঠিক আছে? ক্লোন করে, এটা একদম একদম ক্লোন করে বলা হয় আর কি, একদম এক্সাক্ট সেম কপি হয় না আসলে, রেপ্লিকেশনেও কিছু কম বেশি থাকে, কিন্তু বলা হয় যে অলমোস্ট ক্লোন করে আমি ডিএনএ কপিটাকে বাড়াচ্ছি এবং আমি একটা সার্টেন কাজে ইউজ করছি। তো আপনার প্রশ্ন উত্তর হচ্ছে পিসিআর ইজ ডায়াগনস্টিক। আমি হচ্ছে একটা জিনের অনেকগুলো কপি করে সেটা নিয়ে গবেষণা করছি যে কি ধরনের চেঞ্জ আছে বা থাকতে পারে। আর মলিকিউলার ক্লোনিং হচ্ছে ইজ মোর লাইক প্রোডাক্টিভ, যে আমি আমার একটা জিন সিকোয়েন্স থেকে আমি একটা নিউ একটা প্রোটিন ফর্ম করতে চাচ্ছি, ঠিক আছে? আর অবশ্যই পিসিআর এ হচ্ছে কমপ্লিটলি ইন ভিট্রো যে জিনিসটা হয়ে থাকে, পুরোপুরি কেমিক্যাল ডিপেন্ডেন্ট। আর মলিকিউলার ক্লোনিং এ উই আর ইনভলভিং ব্যাকটেরিয়ার সহায়তায় আমি এই কাজটা করছি। গট ইট? রিকম্বিনেন্ট টেকনোলজি যেটাকে বলে আর কি, এটা হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজি। অলরাইট, সো এখানে দেখেন যে প্লাজমিড অফ ব্যাকটেরিয়া, প্লাজমিড হচ্ছে একটা সার্কুলার ডিএনএ, হ্যাঁ, ওটার একটা অংশ কেটে দিয়ে, দুই পাশের অংশ কেটে দিয়ে আমি আমার যে ডিএনএটাকে আমি এনহ্যান্স করতে চাচ্ছি, অনেকগুলো কপি বানাতে চাচ্ছি, সেটা এখন ইনপুট করি। দেন এই পুরো জিনিসটা চেঞ্জড, যেই নিউ প্লাজমিড ডিএনএটা, এটা আমি ইনপুট করব ব্যাকটেরিয়াল কলোনিতে। ব্যাকটেরিয়াকে খাবার টাবার দিব, খাবার পানি দিব, চা নাস্তা, সে অনেকগুলো কপি করবে। ব্যাকটেরিয়া যেহেতু মাল্টিপ্লাই করে, সে যখন কপি হবে তখন আমার এই জিন, যে ডিএনএটা আমি চাই, সেটারও মাল্টিপল কপি হয়ে যাচ্ছে, অলমোস্ট ফ্রি অফ কস্ট, তাই না? অলমোস্ট ফ্রি অফ কস্ট কপি হয়ে যাচ্ছে। তখন আমি এই ডিএনএটাকে বের করে সেটাকে সার্টেইন সেলুলার এনভায়রনমেন্টে রেখে আমি সেটা থেকে আরএনএ, সেটা থেকে প্রোটিন ফর্ম করে আমি কমার্শিয়ালি আমার প্রোটিনটা বের করে আনবো। ওকে, এইটাই হচ্ছে আমাদের মলিকিউলার টেকনিক, বায়ো রিকম্বিনেন্ট টেকনোলজি এটা বলে, তাই না?
So that is your molecular cloning. Sorry. Lastly, যেটা আমরা ডিসকাস করব জিন মডিফিকেশন, জিন এক্সপ্রেশন মডিফিকেশন। দুটো সিস্টেম আছে, ক্রেলক্স সিস্টেম। ক্রে ইজ অ্যান এনজাইম, লক্স ইজ এ সাইট ইন দ্য জিন। খুব বেশি জানার কিছু নেই, একটা এনজাইম দিয়ে আমি একটা জিনের পার্টিকুলার সাইটকে ধ্বংস করে দিব, মানে সেটাকে এক্সপ্রেস হতে দিব না বা মডিফাই করব। নট অনলি ধ্বংস, আমি সেটাকে ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি, ডিপেন্ডস অন হোয়াট আই ওয়ান্ট। হ্যাঁ, তো ক্রেলক্স সিস্টেমটা হচ্ছে ক্রি যেটা, সেটাকে এনজাইম বলা হচ্ছে, সেটা একটা সাইটে বসে, জিনের একটা সাইটে বসে সেটাকে মডিফাই করছে। আর সবার শেষে যেটা আরএনএ ইন্টারফারেন্স, যেটা নিয়ে কথা বলছিল ডক্টর সোনিকা এবং ডক্টর জাকিয়া, খুব নাইস ডিসকাশন হচ্ছিল। তো ডক্টর জাকিয়া এখন বলবে যে মানে মাইক্রো আরএনএ দিয়ে কিভাবে আমরা এমআরএনএ এক্সপ্রেশন সাইলেন্স করি। ঠিক আছে, আমি ডক্টর জাকিয়াকে মাইকটা দিলাম। ডক্টর জাকিয়া কি ল্যাপটপে অ্যাটেন্ড করেছেন? আমি আসলে জিজ্ঞেস করিনি। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, জাকিয়া প্লিজ মাইক্রো আরএনএ সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, খুব ভালো জানি না, মানে যতটুকু বুঝতে পারছি যে আর এমআরএনএ আর ট্রান্সক্রিপশনের মানে পরে যদি কোনো ভুল থেকে থাকে, আচ্ছা আমি মনে হয় পারবো না। হ্যালো। হ্যাঁ, যতটুকু সম্ভব, মানে জাস্ট আমি দেখছি তো তোমরা ডিসকাস করতেছিলা, সো যতটুকু পারো বলো। মানে যদি কোনো ভুল থেকে থাকে তো সেটা হচ্ছে মাইক্রো আরএনএ গুলা তখন মানে সেটা ঠিক করার চেষ্টা করে, মানে পোস্ট ট্রান্সক্রিপশনালি জিন এক্সপ্রেশনটাকে রেগুলেট করে, মানে আচ্ছা আমি খুব ভালো পারবো না। আচ্ছা, ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। মানে ঠিকই অনেকটা কারেক্ট দিকে গেছো, যে মানে হচ্ছে যদি কোনো ঝামেলা থেকে থাকে then this microRNAs does the stoppage of the gene expression, তাই তো? জি। আচ্ছা, এখানে দেখো এই ছবিটা যদি খেয়াল করো, সব পড়া লাগবে না, এখানে খুব মোটামুটি সিম্পলি দেওয়া আছে যে মাইক্রো আরএনএ এর কাজটা কি। ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো এখানে যেটা, আমি আবার চ্যাট বক্সটা বন্ধ করে দিছি। ওকে, ঠিক আছে, ফাইন। তো এখানে যেটা দেখাচ্ছে যে মাইক্রো আরএনএ জিনিসটা কিভাবে আমার আমার স্কাইপ ইজ রানিং। আচ্ছা, আমি একটু জাকিয়াকে আগে সরাই দিই। ওকে, ঠিক আছে, একটু হোল্ড করুন আপনারা, সরি। অলরাইট, সরি ফর দ্যাট। আচ্ছা, আমি যেটা বলছি যে ঠিকই বলছিল জাকিয়া যে কোনো জায়গায় যদি কোনো ঝামেলা হয় দেন এই মাইক্রো আরএনএ গুলো সেটা কারেক্ট করার ট্রাই করে। অথবা আমরা যদি চাই we can do it by inputting the microRNA. আমরা যদি ইন্টারফেয়ার করতে চাই, জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স, মানে একটা প্রসেসে আমি যদি ইন্টারফেয়ার করতে চাই we can input this microRNAs। এই মাইক্রোআরএনএস গুলোকে বলা হয় ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ। এখন ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ কিভাবে ফর্ম হয়? আসলে কিন্তু আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডই, কিন্তু এখানে যেটা হয় যে মাইক্রোআরএনএ গুলো এভাবে একটা সিঙ্গেল লাইনে না থেকে ওরা এভাবে থাকে, তাই তো? এই যে এভাবে করে
প্যাচ খায়। এখানে যদি খেয়াল করেন এই ছবিটা যদি দেখেন, I don't know if I can take the marker here. আচ্ছা হ্যাঁ, মার্কার নেওয়া যাচ্ছে। এখানে যদি খেয়াল করেন এই অংশটা যে একটা হেয়ার পিন, রাইট? হেয়ার পিনের মতো, তাই তো? এটা একটাই কিন্তু স্ট্র্যান্ড, কিন্তু এটা এমন ভাবে টার্ন নিয়েছে একটা হেয়ার পিনের মতো, ইট লুকস লাইক ইটস এ ডাবল স্ট্র্যান্ড। আচ্ছা, তো একটা সার্টেইন প্রোটিন আছে, এটার নাম হচ্ছে ডাইসার, প্রবাবলি ডাইসার কিছু এনজাইম আছে, তারা করে কি দুই দিকে কেটে দেয়। তো হেয়ার প্রিন্টটা যদি এমন হয় আর আপনি যদি দুই দিকে কেটে দেন, দেন ইট লুকস লাইক এ ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ। এটা কিন্তু একটা আরএনএ। ওকে, সো এই আরএনএ ডাবল স্ট্র্যান্ডেড আরএনএটা করবে কি, আমার একটা টার্গেট মাইক্রো আরএনএ কে, সরি মেসেঞ্জার আরএনএ কে পজ করবে। সাধারণত ইন্টারফেয়ার করে, বলি যে জিন এক্সপ্রেশন সাইলেন্স করবে, সাইলেন্সিং বলি আমরা এটাকে, মানে সে এক্সপ্রেস হতে দিবে না। তো দুই ভাবে করতে পারে, এটা খুব সিম্পলি বলছি, ঠিক আছে? আপনি তো ইওয়ার্ডে পড়লে দেখবেন যে অনেক কিছু লিখেছে, কিন্তু আলটিমেটলি আইডিয়া হচ্ছে এটা। মাইক্রো আরএনএটা আমার একটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, সে কিভাবে আমার জিন এক্সপ্রেশনটাকে সাইলেন্স করছে। সে ওই যেই জিনটাকে সাইলেন্স করবে, যেই এমআরএনএটাকে সাইলেন্স করবে, সেটার উপর গিয়ে বসে যাবে। ওকে, সে সেটার উপর গিয়ে বসে যাবে এবং সে আরো কিছু প্রোটিনকে কল করবে। তারপর সে নট অনলি একা, সে অনেক কিছু প্রোটিন সহ, আমরা বলি যে মাইক্রো আরএনএ প্রোটিন কমপ্লেক্স, এটা সহ নিয়ে সে বসে যাবে সেই যে এমআরএনএটাকে সাইলেন্স করবে সেটার সাথে। ওকে, যে কোনো একটা স্ট্র্যান্ড বসবে, এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। দুইটা স্ট্র্যান্ড তো আর বসতে পারবে না, এখানে দেখেন যে কোনো একটা স্ট্র্যান্ড বসে যাচ্ছে। এখানে বসার পরে সে করবে কি, দুই ভাবে করতে পারে সাইলেন্সিং। একটা হচ্ছে সে খুব ভালোভাবে বসবে, খাপে খাপ বসে যাবে। বসে যাওয়ার পরে যদি সে বসে যায়, যদি সে বসে যেতে পারে, তাহলে হচ্ছে ওই প্রোটিনগুলো যে আছে, যে প্রোটিনগুলো আছে, তারা করবে কি আস্তে আস্তে এই পুরো এমআরএনএটাকে কেটে ফেলবে। কেটে ফেলবে মানে কি, মানে আস্তে আস্তে সে ব্রেক করে দিবে। আমি বলেছি দুই ভাবে সে সাইলেন্স করতে পারে। একটা হচ্ছে সে বসে যাবে, খুব খাপে খাপ বসে যাবে, বসে তার সাথে কিন্তু প্রোটিনও লাগানো আছে, ওরা একসাথে করবে কি এমআরএনএটাকে আস্তে 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 কেটে ডিস্ট্রয় করে দিবে। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে সে বসতে পারবে না ঠিক মতো, ঠিক আছে? সেকেন্ড, এই ছবিটা যদি দেখেন, পাশের এই ছবিটা, সে কিন্তু ঠিক মতো বসে নাই। এখানে দেখেন একটু উঁচু নিচু উঁচু নিচু আছে। সে যেহেতু বসতে পারেনি ঠিক মতো, তখন হবে কি, ওই এমআরএনএটা, এখন কিন্তু সে এমআরএনএটাকে সে কি করবে না, কাটবে না, সে ওখানে বসে থাকবে, ঠিক মতো সেট হবে না, বাট বসে থাকবে। তখন যে রাইবোজোম কমপ্লেক্স টাইপ করে আগায় এবং যে নিউ একটা কি বলে আমাদের প্রোটিন ফর্ম করে, তাই তো? রাইবোজোম এভাবে আগায় এবং প্রোটিন ফর্ম করে, এই জিনিসটা হবে না। তখন রাইবোজোমটা আর আগাতে পারবে না, রাইবোজোমটা এক জায়গাতে দাঁড়িয়ে যাবে, কারণ সেইখানে একটা বেখাপ্পা একটা জিনিস বসে আছে, সেই জায়গা দিয়ে রাইবোজোমটা আর আগাতে পারবে না। এভাবে সে এমআরএনএটাকে আর এক্সপ্রেস হতে দিচ্ছে না, মানে এমআরএনএ থেকে আর প্রোটিন হতে পারছে না। তো এইটাই হচ্ছে আপনার মাইক্রো আরএনএ বলেন, বা ওই যে এসআই আরএনএ, স্মল কি জানি ইন্টারফিয়ারিং আরএনএ বা সামথিং নাম, এইগুলোর কাজই হচ্ছে আপনার এভাবে প্রোটিনটা এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশনটাকে সাইলেন্ট করা। তারা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, তারা হেয়ারপিন ম্যানারে থাকে, ডাইসার এসে তাদেরকে ডাবল স্ট্র্যান্ডেড বানিয়ে দেয়, একদিকে কেটে দিয়ে, তারপর তারা একটা প্রোটিনের সাথে কমপ্লেক্স ফর্ম করে পুরো জিনিসটা গিয়ে একটা আরএনএ, মেসেঞ্জার আরএনএর উপর বসে যায়। বসে যাওয়ার পরে ইদার তারা মেসেঞ্জার আরএনএটাকে কেটে ফেলে, ভাগ করে ডিস্ট্রয় করে ফেলে, অথবা দে ফর্ম এ অ্যাবনর্মাল কমপ্লেক্স কানেকশন, এমন ভাবে ফর্ম করে যে আমার রাইবোজোমটা কাজ করতে পারে না ঠিক মতো, ঠিক আছে? যখন এটা কাজ করতে পারে না, ইন বোথ ওয়েজ আমার এমআরএনএটা এক্সপ্রেস হতে পারছে না, এবং আমি জিন এক্সপ্রেশনটাকে সাইলেন্স করে দিলাম। দ্যাটস ইট। শেষ, আজকের মতো এখানেই পড়া শেষ। আই থিংক লেটস জাস্ট ওপেন দ্য পেজ অ্যাগেইন। কই গেল? বন্ধ করে দিছি নাকি? দাঁড়ান। আচ্ছা, ওকে। সো এটাই হচ্ছে, আচ্ছা প্ল্যান্ট আর অ্যানিমেল দুইটা আলাদা আছে না?
আচ্ছা হ্যাঁ ঠিক বলেছেন, আমি একটু আবার ওই ছবিটাতে যাই। প্ল্যান্টে কি হয় আর অ্যানিমেলে কি হয় এরকম করে দেওয়া আছে, রাইট? আচ্ছা দেখি। আচ্ছা প্ল্যান্ট সেলে বলেছে কাটাকাটি করে, রাইট? আর অ্যানিমেল মানে হিউম্যান সেকেন্ড কোয়ার্টারটা। ওকে ওকে ভেরি গুড, হ্যাঁ ঠিক বলেছেন ডক্টর রুবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দেখেন রাইটের যে পিকচারটা মানে যেটা ফিট হচ্ছে না ঠিক মতো, তাই তো, যেখানে দেখছেন যে ফিট হচ্ছে না এবং ক্রোমোজোম আগাতে পারছে না, এটা হচ্ছে হিউম্যানে হয় এই ধরনের ঘটনা। আর প্ল্যান্ট সেলে দেখাচ্ছে হচ্ছে লেফটেরটা, মানে হচ্ছে যেখানে আরএনএটাকে এমআরএনএটাকে কাটা হয়। হ্যাঁ ঠিক বলেছেন, আমি আসলে ভালো মতো পড়ে দেখি নাই জিনিসটা, জাস্ট পিকচারটা দেখে আমি এতই আনন্দিত হয়ে গেছি যে আমি এটাকে ইনপুট করে আপনাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড 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 অবজারভেশন। যে প্ল্যান্টে কি হচ্ছে, হিউম্যানে কি হচ্ছে। তাহলে বেসিক আইডিয়াটা কি? বেসিক আইডিয়া হচ্ছে আমি এমআরএনএটাকে সাইলেন্স করে দিচ্ছি। কিভাবে সাইলেন্স করছি, দ্যাটস দ্য ম্যাটার। আমি কি কেটে ফেলে সাইলেন্স করছি, নাকি আমি এমন ভাবে একটা জিনিস বসিয়ে দিচ্ছি যে তার অন্য ফাংশনটা ঠিক মতো হচ্ছে না, রাইট? দ্যাটস ইট। এখন আবার কোথায় গেল? মাঝে মধ্যে এটা আমি অপারেট করতে পারি না। স্কাইপ ইজ মোর ইজি, বাট স্কাইপটা হচ্ছে কেমন যেন একটু কনজেস্টেড মনে হয় আমার কাছে। এটা অনেক বেশি মানে সফিস্টিকেটেড মনে হয় এটা। অলরাইট, সো আজকে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? Any questions from any side? আজকে এতটুকুই থাক, আমরা হচ্ছে নেক্সট দিন থেকে হচ্ছে আচ্ছা আচ্ছা সোনিকা আপুর ভয়েস, ওকে রাইট, দ্যাটস গুড। আমি সোনিকা আপুকে দেখি মাইক দেওয়ার চেষ্টা করে থাকি। হ্যালো, এই যে কথা শোনা যাচ্ছে, ভেরি গুড ভেরি গুড। finally. Hello everyone. Yeah, finally I do exist. যাক সোনিকা আপু খুব ভালো লাগলো। তাহলে নেক্সট ক্লাস থেকে আপনার পড়া ধরবো, এতদিন যেগুলো ধরা হয় নাই ওগুলো সহ। Okay, okay, I'll be ready. আচ্ছা যাক, তাহলে ঠিক করতে পারছেন নাকি, আপডেট দিছেন বা এরকম কিছু? হ্যাঁ আমি আপডেট করলাম, আপডেট করার পরে যেটা বুঝতে পারলাম। আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাক। লেসন 3 কমপ্লিট হলো, আমরা কালকে থেকে লেসন 4 শুরু করে দিব। লেসন 4 is about the more difficult parts of genetics, like more difficult বলতে ডিফিকাল্ট না, আলটিমেটলি সবই ইজি হয়ে যাবে। এবং এখন আমার কাছে খুব ইজি লাগছে, আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে আরে খুব কঠিন, কিন্তু আলটিমেটলি দিস উইল বি ইজিয়ার ডে বাই ডে। হ্যাঁ, তো আমরা হচ্ছে জেনেটিক টার্মস আছে, তারপর কিছু জেনেটিক ডিজিজ আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর একটু পড়ার পরিমাণটা হয়তো একটু বেড়ে যাবে, মানে পড়ানোর পরিমাণটা হয়তো একটু বেশি হতে পারে। সো ডোন্ট কার্স মি, আমি আপনাদের ভালোর জন্যই করছি। সো হয়ে যাবে ইনশাল্লাহ, সবার হবে। ঠিক আছে, তো টেক কেয়ার এভরিওয়ান, গুড নাইট, কালকে দেখা হবে ইনশাল্লাহ। বাই। না হেডফোন